সবাইকে স্বাগতম ফোর্থ এমএল স্যাটারডের জন্য। আহ, এখানে মেন্টরদের মধ্যে উপস্থিত আছেন মাজিদুল ইসলাম, মানসুর নাজনীন এবং আমি আব্দুর রাকিব মোল্লা, এবং মডারেটর হিসেবে উপস্থিত আছেন তৌফিকুল হক খান ভাই। আহ, আমরা এটা বর্তমানে চতুর্থ এমএল স্যাটারডে করছি। এর আগেও তিনটা হয়েছে। বেসিক্যালি এটা আসলে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার মেন্টরদের কাছ থেকে আহ, এখানে কন্ট্রিবিউট করতে যাচ্ছে। আমরা এর আগে একটা গুগল ফর্মে সবার প্রশ্ন এনেছি। তো এখানে আহ, সবাই বেশি কথা না বলে সরাসরি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেকশনে আমরা চলে যাচ্ছি। আহ, মাজিদ ভাই কি জয়েন করেছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, ঠিক আছে, আমার তাহলে ভয়েসটা এখন পরিষ্কার শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। তাহলে আপনি ইন্ট্রোডাকশনটা দেন আপনার, সবাই পৌঁছে যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম। আমি মাজিদুল ইসলাম। আমি বর্তমানে কর্মরত রয়েছি চিলিপটেক লিমিটেডে ইঞ্জিনিয়ার হিসাবে। আমি আমার ক্যারিয়ারে প্রায় 3.5 বা 4 বছর হয়ে গেছে, প্রায় এই নিয়ে কাজ করছি এই মার্কেটে। তো আমাদের যে প্রচেষ্টা, ধন্যবাদ জানাচ্ছি আমি সব আমাদের এখানে মেন্টর হিসেবে যারা আছেন এবং তৌফিক ভাইকে। তো আপনাদের যার যে প্রশ্ন আছে, আহ, এখানে আমাদের সাথে অনেকে আছেন যারা বিভিন্ন বিষয়ে রিসার্চ করছেন, গবেষণা করছেন, বিভিন্ন নামি দামি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা রয়েছেন। তো এই জায়গা থেকে যারা এই ক্যারিয়ারে আসতে চায়, তাদের ক্যারিয়ার রিলেটেড বা প্রফেশনাল রিলেটেড হতে পারে কাজ বা কোনো প্রবলেম সলভিং রিলেটেড যে কোনো সমস্যা থাকলে আমার লিঙ্কডিনে আপনারা নক করতে পারেন বা আমার ইয়াতে আপনারা কাজ করতে পারেন এটা নিয়ে। তো আশা করি আজকের সেশনটা আমরা বেশ ভালোভাবেই কন্টিনিউ করতে পারবো। এবং দেখতে পাচ্ছি সজীব ভাই জয়েন করেছেন। সজীব ভাই আমার সাথে আছেন, উনি আমার টিম লিড হিসেবে কাজ করছেন চিলিপটেকেই। হাই সজীব ভাই। Hey, Majid. What's up? You can continue the session, man. We will catch up later. ইয়া শিওর শিওর। তো সজীব ভাই, আমরা আজকের কোশ্চেন আনসার গুলোতে চলে যাই। হ্যাঁ, ওই আমাদের সাথে আরেকজন মেন্টর আছেন মানসুরা নাজনীন। ইন্ট্রোডাকশনটা একবার দিয়ে তারপরে আমরা কোশ্চেন এন্ড আনসারে চলে যাই। আচ্ছা আচ্ছা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মানসুর নাজনীন। আমি শর্টে ইন্ট্রোডাকশন দিই। আমি বর্তমানে কাতার ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে জব করছি, আর পাশাপাশি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া থেকে মাস্টার্স শুরু করেছি খুব রিসেন্ট। তো আমি মেনলি রিসার্চ ক্যারিয়ারের সাথে যুক্ত আছি প্রায় 2 বছরের উপরে। তো আশা করি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমি চেষ্টা করবো আর কি উত্তর দেওয়ার। এই তো। আচ্ছা, আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। আমি আব্দুর রাকিব মোল্লা। আমি বর্তমানে রিমোটলি জব করছি ইউক্লিডোতে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে। আমি 2 বছর, অলমোস্ট 2 বছর যাবত আর কি এই ফিল্ডে কাজ করছি। তো আশা করি এই রিলেটেড, ইন্ডাস্ট্রি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অ্যান্সার করতে পারবো। তো কারো প্রশ্ন থাকলে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, কিংবা টেক্সট বক্সে কোশ্চেনটা লিখতে পারেন, অথবা সরাসরি প্রশ্ন করতে পারেন। আমরা সরাসরি কোশ্চেন এন্ড অ্যান্সার সেকশনে চলে যাব। মাজিদ ভাই, আপনার দিক থেকে বোধহয় একো হচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে, এখন কেউ প্রশ্ন করতে চাইলে করতে পারেন। সরাসরি আনমিউট করে আপনি প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ। সবাইকে আদাব। আমার নাম হচ্ছে অজয় সূত্রধর। আমি বর্তমানে হচ্ছে বিডাটা সলিউশনসে একজন জুনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে আছি। পাশাপাশি আমি হচ্ছে মাস্টার্সে আমার পরীক্ষা মোটামুটি শেষ। তো আমি হচ্ছে একটা রিসার্চ নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে আইডিজিস আছে সেটার হচ্ছে ক্লাসিফিকেশন। তো এক্ষেত্রে আম, আমি এটা মোটামুটি লেখার কাজ শুরু করছি। তো এখানে আমি যে একটা প্রবলেম ফেস করতেছি সেটা হচ্ছে বাংলাদেশে আমি যদি আম, এই আই ডিজিজের যে ইমেজগুলো আছে বা ইনফরমেশন গুলো আছে
এগুলো যদি আমি নিয়ে কাজ করতে চাই সেই ক্ষেত্রে কি আমার কোনো ইথিক্যাল বোর্ডের মানে অথরাইজেশন লাগবে কিনা? আর প্রিভিয়াসলি এই ধরনের যেমন কাজ হয়, যেমন ইতিপূর্বে আমি হচ্ছে স্কিন ডিজিজ নিয়ে একটা কাজ করছি, সেটা একটা কনফারেন্সে অ্যাকসেপ্টেড হয়েছে। তো সেখানে দেখা গেছে যে আমি হচ্ছে বাইরের পাবলিশড হওয়া ডাটা সেট নিয়ে কাজ করছি, কিন্তু যখনই হচ্ছে আমি বাংলাদেশে কোনো ডাটা সেট নিয়ে কাজ করতে চাইছি, ইভেন আমি নিজে কিছু ডাটা সেট কালেক্টও করছিলাম। আমার ভার্সিটি হচ্ছে কুমিল্লা ভার্সিটি, তো আমি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে কিছু ডাটা নিয়েছিলাম, বাট তাদের সাথে যখন হচ্ছে আমি যে কথা বলতে গেলাম, তো তারা এক ধরনের হচ্ছে গড়িমসি টাইপের একটা ইয়ে আর কি। আর আমার যে সুপারভাইজার ছিল উনিও বললো একটা ইথিক্যাল কোন একটা রেজ, মানে কোন একটা পারমিশনের ব্যাপার স্যাপার। তো এই ধরনের অবস্টাকল গুলা আসলে রিয়েলি মানে কোন একটা পেপারের ক্ষেত্রে কি আসলে বিদ্যমান কিনা, বা ফিউচারে হচ্ছে যদি আমি এগুলো পাবলিশ করি, সাপোজ একটা কনসেপ্ট নিয়ে আমি পাবলিশ করলাম, সেক্ষেত্রে কোনো ধরনের অব্লিগেশন আসতে পারে কিনা? আর যদি আপনারা কেউ এই তো পূর্বে একটু ধারণা দিতে পারতেন তাহলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, হ্যালো অজয় ভাই, আই থিঙ্ক এটা উত্তর দিতে পারবো। আমি নিজে আসলে মেডিকেল ডোমেইনে কাজ করছি প্রায় প্রথম থেকেই আর কি। তো প্রথম কথা যেটা, যে এথিক্যাল কোনো ব্যাপার আছে কিনা, অ্যাকচুয়ালি এথিক্যাল ব্যাপার এক্সিস্ট করে। কারণ হচ্ছে আপনি মনে করেন কোনো পেশেন্টের ইনফরমেশন, সেটা ইমেজ হোক বা কোনো ট্যাবুলার ডাটাই হোক, সেখানে পেশেন্টের কিছু পার্সোনাল ইনফরমেশনও থাকে। সবসময় ম্যান্ডেটরি না, বাট বেশিরভাগ সময়ই থাকে, যে তার এজ, তার জেন্ডার, তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের হাইট, ওয়েট, উচ্চতা। এগুলো আসলে আমরা জেনারেল ক্ষেত্রে আমরা হয়তো বা ভাবি এগুলো খুব সাধারণ ইনফরমেশন, বাট অ্যাকচুয়ালি এটা এক একজন মানুষের পার্সোনাল ইনফরমেশন। সো উইদাউট কনসেন্ট আমরা আসলে পার্সোনাল ইনফরমেশন রিভিল করতে পারবো না। দ্যাটস ওয়াই হচ্ছে আপনি যখন বিভিন্ন জার্নালে পাবলিশ করতে যাবেন, অনেক জার্নালে যখন আপনি দেখাবেন যে আপনি নিজে ডাটাটা কালেক্ট করেছেন, তখন ওটার জন্য জার্নাল জানতে চাইবে যে আপনি যে ডাটাটা কালেক্ট করছেন, তাহলে এটার মানে অনুমতিটা আপনাকে কে দিবে। এখন ব্যাপার হচ্ছে, যদি এটাই হয় তাহলে কি আসলে মেডিকেল ডাটায় কাজ হয় না? অ্যাকচুয়ালি মেডিকেল ডাটায় প্রচুর কাজ হয়। তো আমরা যেভাবে কাজটা করি, যে আমরা জেনারেলি, আমি ইমেজ ডাটার ক্ষেত্রে আপনার সিটি বা এক্স রে ইমেজের ক্ষেত্রে যেটা হয়, আমরা ডাটাটা কালেক্ট করি এবং বিভিন্ন হসপিটাল যখন আমাদেরকে ডাটা প্রোভাইড করে, আমি যেহেতু কাতারের সাথে কাজ করছি, এখানে আসলে মেডিকেল ডাটায় অনেক বেশি কাজ হয়। তো যেসব হাসপাতাল থেকে আমরা ডাটাটা নিই, ওই হাসপাতাল আমাদেরকে একটা অনুমতি পত্র দেয় যে 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 পেশেন্টের ইনফরমেশন আমরা ব্যবহার করছি, তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে যে ভবিষ্যতে তাদের ইনফরমেশনটা রিসার্চের কাজে ব্যবহার হতে পারে। তারা যদি কনসেন্টে হ্যাঁ বলেছে, তাহলে সেই ইনফরমেশনটা আমাদের কাছে আসছে, আদারওয়াইজ আসে না। এটা হচ্ছে প্রথম ব্যাপার। সেকেন্ডলি, যদি আল্ট্রাসাউন্ড ইমেজ বা অন্যান্য যে সিটি ইমেজ, এগুলোতে যদি পেশেন্টের পার্সোনাল কোনো ইনফরমেশন, লাইক পেশেন্টের নেম, তারপরে এজ, হাইট, ওয়েট, এরকম যে জিনিসগুলো খুবই পার্সোনাল, এই ধরনের ইনফরমেশন থাকলে আমরা যেটা করি, ইমেজগুলোকে ক্রপ করে দেন হচ্ছে ওই ইমেজগুলোর উপরে কাজ করি। কারণ আমি যখন পেপার পাবলিশ করব, হয়তোবা পেপারে দেখা যাবে আমি কিছু ইমেজের ছবি দিতে পারি, তো সেই ছবিতে যেন শুধুমাত্র আল্ট্রাসাউন্ড পার্টটাই আসে, কখনোই যেন পেশেন্টের ইনফরমেশন গুলো না আসে। আর তাও এটার জন্য আমরা হচ্ছে হাসপাতাল থেকে অনুমতি নিয়ে নিই যে এই ছবিটা আসলে পেপারে দেওয়া যাবে কিনা। আর হাসপাতাল থেকে যদি এটা প্রপারলি অনুমতি দেয় যে হ্যাঁ, আমি এই ডাটাটা পাবলিক রিপোজিটরিতে আপলোড করতে পারবো, যেরকম ক্যাগেল বা সাইন্টিফিক ডাটাতে আমি আপলোড করতে পারবো, তাহলে আমরা আপলোড করি। আদারওয়াইজ আমরা আপলোড করি না, শুধুমাত্র পেপারটা পাবলিশ করি। এটা গেল ফার্স্ট ধাপ। সেকেন্ড ব্যাপার হচ্ছে বাংলাদেশে আসলে কি প্রবলেম। টু বি অনেস্ট, বাংলাদেশে মেডিকেল ডাটা কালেক্ট করা খুবই টাফ। প্রথম রিজন হচ্ছে একটা, যে বাংলাদেশে আসলে ওই রকম হয়তো মেডিকেল বোর্ড আছে যারা চাইলেই অনুমতি দিতে পারে, বাট আপনি অলরেডি যেটা বললেন যে ডাক্তাররা আসলে অনেক বেশি গড়িমসি করে আর তারা আসলে ইনফরমেশন দিতে চায় না। এটার একটা রিজন হচ্ছে বাংলাদেশে যেহেতু পেশেন্ট আসলে অনেক বেশি, তো পেশেন্টের কাছ থেকে ওইভাবে কনসেন্ট নেওয়া, পেশেন্টরাও হয়তো বুঝবে না যে আসলে কিসের জন্য কনসেন্ট নেওয়া হচ্ছে, তাদেরকে বুঝিয়ে বলাটা টাফ। সেকেন্ড রিজন হচ্ছে যে এই জিনিসটা আসলে আমি আমার একজন পার্সোনালি, আমার ফ্যামিলির একজন ডক্টরের কাছে শুনেছিলাম, যে মনে করেন আপনার কাছে কোনো রোগী আসলো, সেই রোগীটা হচ্ছে হার্ট ফেল করে মারা গেছে, কিন্তু আসলে মানে ডক্টররা তখন ডেথ সার্টিফিকেটের রিজনটা দেয় শুধু যে ওকে হার্ট ফেল করে মারা গেছে, কিন্তু হার্ট ফেল করে মারা যাওয়ার পিছেও কিন্তু আরো কিছু রিজন থাকে।
যে আসলে কি কারণে, কোন পরিস্থিতিতে, কোন প্রিভিয়াস পাস্ট হিস্টোরির কারণে সে আসলে হার্ট ফেল করলো, তার আগের কোনো মেডিকেল হিস্টোরি আছে কিনা, এইগুলো কিন্তু আসলে আপনার রিপোর্টে পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ থাকা উচিত। এবং যখন রিপোর্টটা এরকম পূর্ণাঙ্গ হবে, সেই রিপোর্টের উপরে আসলে রিসার্চ করা যায়। কিন্তু আমাদের ম্যাক্সিমাম মেডিকেলে বাংলাদেশে, সেটা অতিরিক্ত রোগীর চাপের কারণেই হোক, বা আমাদের পর্যাপ্ত ডাক্তার না থাকার কারণেই হোক, বা আমাদের গাফিলতির কারণেই হোক, আমাদের রিপোর্ট গুলো কখনো পূর্ণাঙ্গ বা সঠিক আকারে হয় না। এটা আরেকটা রিজন যে বাংলাদেশের মেডিকেল বোর্ড কখনোই ডাটা হচ্ছে আসলে বাইরে পাবলিক করতে চায়। বাট রিসেন্টলি কিছু কিছু ব্যাপার চেঞ্জ হচ্ছে। ঢাকা থেকে অনেক প্রফেসররাই চেষ্টা করছেন, যারা মেডিকেল ডোমেনে কাজ করেন, ডাটা কালেক্ট করার। বাট আমাদের অবস্থান থেকে, স্টুডেন্ট অবস্থায় আসলে ডাটা কালেক্ট করাটা কিছুটা কঠিন। ধন্যবাদ আপনার। আসলে এটাই আর কি। মানসুর আপা আসলে একসাথে অনেকগুলো জিনিস কভার করলেন। আমি কিছু জিনিস অ্যাড করছি এটার সাথে। আহ, আমি কাজ করতে যে যে জিনিসগুলো ফেস করলাম বা যে জিনিসগুলো সম্পর্কে দেখলাম, উনি একদম কোর হিসেবে প্রায় পুরো জিনিসটা কভার করেছে। তো এটার সাথে বাংলাদেশে আবার আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে এটার প্রথম কারণ হচ্ছে আমাদের দেশে কোনো ডেটা সেন্টার এরকম ভাবে মেনটেন করা হয় না। নর্মালি হচ্ছে বাইরে মেডিকেল হিস্ট্রি বা মেডিকেল করার জন্য হচ্ছে ওরা প্রচুর মেডিকেল ডাটা গুলো হচ্ছে কালেক্ট করে। বাট কিছু হসপিটাল আছে যারা হচ্ছে এই সকল মেডিকেল ডাটা নিয়ে কাজ করে। কিছু হসপিটাল রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা ল্যাবের সাথে যোগাযোগ করে দেখতে পারেন, কিছু ডাটা আছে যারা কালেক্ট করে। কারণ আদারওয়াইজ বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা তো আসলে রিসার্চ করাটা তাদের জন্য টাফ হয়ে যেত। তো ওইভাবে তারা কিছু করে, বাট এটা খুবই ইন্টারনাল, যেটা আপু বললেন যে এটা ডাটা কনসেন্ট এবং এটা মেনটেন করা বা প্রপার হচ্ছে একটা জায়গায় স্টোর করা, এটা তারা করা মানে করে না। এবং আপনি যে দুটো বিষয়ে কাজ করছেন, স্কিন এবং হচ্ছে আই, এগুলোর ক্ষেত্রে আসলে রিজিয়নটা অনেক ম্যাটার করে। কারণ বাংলাদেশের রিজিয়নে মানুষের চোখের আইরিশ কালার বা চোখের কালার বা স্কিনের ডিজিজ কালার বা ডিজিজের যে টপিক গুলো, এগুলো কিন্তু দেশ ভেদে বা মানে রিজিয়ন ভেদে কিন্তু আলাদা আলাদা হয়। যেমন যেগুলো শীত প্রধান দেশ, ইউরোপ কান্ট্রি বা আমেরিকান কান্ট্রি, এগুলোতে যেরকম স্কিন ইস্যু হয়, বাংলাদেশে কিন্তু হয় এটা ডিফারেন্ট। কারণ আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তো আমাদের আবার স্কিন ডিজিজ গুলো বা আমাদের চোখের আইরিশ কালার গুলো হচ্ছে ডিফারেন্ট ওদের থেকে। আফ্রিকান এগুলো আলাদা। তো ওই জায়গার ক্ষেত্রে যে দেখা গেছে আপনি বাইরের থেকে ক্যাগোলের ডেটা গুলো নিয়ে যদি বাংলাদেশের জন্য রিসার্চ করতে চান, তাহলে এই দিকটা আপনাকে একটু মাথায় রাখতে হবে। কারণ স্কিনের ক্ষেত্রে এবং চোখের ক্ষেত্রে এগুলোর ফিচার হচ্ছে বাইরের দেশের সাথে বাংলাদেশের মানে অনেক ভালোই ডিফারেন্স, 19-20 না, বেশ ভালো লেভেলের ডিফারেন্স। ইভেন হচ্ছে মানে রোগের টাইপটাও বেশ আলাদা। তবে আমি বলবো, সাজেস্ট করবো যে যদি আপনি ডেটা গুলো কোনোভাবে কালেক্ট করতে পারেন এবং যদি কোনো ডক্টর আপনি সাথে পেয়ে যান, তাহলে আশা করি তিনি আপনাকে এই সকল বিষয়গুলোতে হেল্প করতে বেশ সহযোগিতা করতে পারেন আর কি। হোপফুলি অজয় ভাই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। এখানে কয়েকজন প্রশ্ন করেছেন। আহ মোহাম্মদ আব্দুল্লাহ লিমন, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। আপনি কি আছেন? হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আছি। জি, আমার মনে হয় আপনার কোশ্চেনটা হচ্ছে রিসার্চ রিলেটেড হয়ে যাচ্ছে। আমার মনে হয় মানসুরা এটার অ্যান্সার দিতে পারবে। ওকে ভাই, আমি প্রশ্নটা আগে পড়ি। হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের ইমন ভাইয়ের প্রশ্নটা হচ্ছে, উনি কোয়ালিটি অ্যাসুরেন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারে বর্তমানে জব করছেন, এবং উনি হচ্ছে পিএইচডি করতে যাচ্ছেন এডুএম রিলেটেড টপিকে। তো এটার জন্য হচ্ছে উনি যখন প্রফেসর খুঁজছেন, উনি তখন প্রফেসরদের লেটেস্ট রিসার্চের মানে এলএম এর রিসার্চে তাদের প্রফেসরদের এলএম রিসার্চ রিলেটেড ব্যাপারগুলো হচ্ছে রিভিউ করছেন। এখন ভাই সম্ভবত রিসার্চ রিলেটেড এক্সপিরিয়েন্স গেইন করতে চাচ্ছেন, তাই তো? আমি একটু ক্লিয়ার করে, আমি মনে একটু ক্লিয়ার করে লিখতে পাইনি। আমার হচ্ছে প্রিভিয়াসলি হচ্ছে এমএল প্লাস ডিএল এ হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স আছে। আমি হচ্ছে থিসিসে ওগুলো ইউজ করেছিলাম আর কি। তো ওগুলার হালকা পাতলা এক্সপিরিয়েন্স আছে। তো আমি ওগুলা নিয়ে হচ্ছে ফার্স্টে খোঁজা শুরু করছি, বাট আমি
যখন প্রফেসরদের প্রোফাইল গুলো রিভিউ করতেছিলাম, দেখছিলাম যে তারা প্রিভিয়াসলি এআই এমএল ডিএল এগুলো নিয়ে কাজ করছে, আর তাদের কাজগুলো হচ্ছে শিফট হচ্ছে আর কি, যে আস্তে আস্তে এলএলএম এজেন্টিক এআই এদিকে চলে যাচ্ছে। তো আমি আসলে নেক্সট যে ফল 26 আছে ওইটা ধরতে চাচ্ছিলাম আর কি। তো ওই জন্য প্রফেসরদের হচ্ছে আনরিলেটেড ইয়া থেকে তো হচ্ছে মেল করলে ওনারা তো রেসপন্স করতে চায় না আর কি। তো কুইকলি আসলে কি ধরনের প্রজেক্টের মাধ্যমে মানে আমি ধরেন কিছু কাজ শো করতে পারবো আর কি প্রফেসরদের, যে আমি এই রিলেটেড কাজ করছি, এখন হচ্ছে আমি আপনার সাথে ফার্দার কাজ করতে চাচ্ছি। আচ্ছা, আপনি যেহেতু এলএলএম রিলেটেডই আসলে খুঁজছেন, আপনি ওই ফিল্ডে আগ্রহী, তো আমার প্রথম সাজেশন থাকবে যে যেহেতু ফল 26 আসলে খুব বেশি দেরি নাই, তো আপনি যেটা করতে পারেন যে ইনিশিয়ালি আপনি এলএলএম এর উপরে প্রথমে কিছু প্রজেক্ট করতে পারেন। যদি মানে একদম প্রজেক্ট করে সেটা গিটহাবে আপলোড করে আপনি যদি হচ্ছে দেখাতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে, খুব কুইকলি করার ওয়ে। আর যদি রিসার্চের এক্সপিরিয়েন্সটা আপনি প্রফেসরদেরকে দেখাইতে চান, মেনলি পিএইচডি তে আসলে রিসার্চ এক্সপিরিয়েন্সটা চাই প্রফেসররা, তো সেক্ষেত্রে আপনি ওটার ক্ষেত্রে আরেকটু বেশি টাইম দেওয়া লাগবে, হয়তো 2 বা 2.5 মাস। যদি ইনিশিয়ালি আপনি একটা কনফারেন্সও টার্গেট করেন যে আপনি একটা কনফারেন্স পেপার হচ্ছে প্রডিউস করবেন, তাহলে আপনি 2-2.5 মাস টার্গেট করে, এখন তো সেপ্টেম্বর অলমোস্ট চলে আসছে, ধরে নিন সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে আপনি এলএলএম রিলেটেড কোনো একটা টপিকে, যে কোনো টপিক আপনি ওই রিলেটেড সার্চ করে, আমার নিজেরই আসলে এলএলএম এ খুব বেশি আইডিয়া নাই, এই জন্য আমি এক্স্যাক্টলি টপিক ওয়াইজ বলতে পারছি না, বাট আমার ধারণা আপনি সার্চ করলে পাবেন। সেই টপিকে আপনি কাজ করে যদি একটা পেপার লিখতে পারেন এবং পেপারটা কোথাও সাবমিট করবেন, সেটা কনফারেন্স হোক বা জার্নাল হোক, তো এখানে সুবিধা যেটা হবে, আপনার পেপারটা আসলে অ্যাকসেপ্ট হওয়া লাগবে এমন না, আপনি পেপারটা কমপ্লিট করেছেন এবং সেটা সাবমিট করেছেন, এটাই যদি আপনি প্রফেসরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে আপনি যদি ইমেল পাঠাতে পারেন, তাহলে আমার ধারণা যে প্রফেসররা আসলে আপনার প্রোফাইলকে আরো বেশি গুরুত্ব দিয়ে দেখবে এবং হচ্ছে মানে আপনার প্রোফাইলকে অন্যদের প্রোফাইলের থেকে হয়তো বা বেশি ইম্পর্টেন্স দিবে। কারণ আসলে পেপার পাবলিশিং ব্যাপারটা একটা হচ্ছে লং ব্যাপার, বিশেষ করে জার্নালের ক্ষেত্রে পাবলিশ হতে অনেক বেশি টাইম লাগে, কিন্তু আপনি যখন একটা কাজ অলরেডি করে ফেলেছেন, সেই কাজটাকে আপনি প্রফেসরকে প্রেজেন্ট করতে পারলেই হবে। আমি জেনারেলি আমার জুনিয়রদেরকে আমি সবসময় বলি, আসলে পিএইচডির অপরচুনিটি পাওয়া বা স্কলারশিপ পাওয়া ব্যাপারগুলো অনেকটা আসলে গ্যাম্বলের মতো, যে অনেকের দেখা যায় অনেক কিছু থাকে কিন্তু তাও তারা আসলে প্রপারলি প্রেজেন্ট করতে পারে না নিজেকে। আর অনেকে দেখা যায় যে হচ্ছে খুব সাধারণ কিছু প্রোফাইল নিয়েও তারা নিজেদেরকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে যে প্রফেসররা তাদের প্রতি আসলে উৎসাহী হয় যে হ্যাঁ, এই স্টুডেন্টটা মেবি আমার আন্ডারে কাজ করতে পারবে। তো আমি ফার্স্ট এন্ড মানে খুব ফার্স্ট অ্যাপ্রোচ হিসেবে এটাই বলবো যে আপনি এলএলএম রিলেটেড কিছু প্রজেক্ট দিয়ে শুরু করতে পারেন, যদি এলএলএম এর আপনার একদমই নলেজ না থাকে, জাস্ট নলেজটুকু নেওয়ার জন্য, দেন একটা রিসার্চ করার চেষ্টা করেন। তারপরে আমাদের গ্রুপে অলরেডি কিছু রিসার্চের কাজ শুরু হয়েছে, সম্ভবত জানুয়ারির দিকে আবার শুরু হবে। তো আপনি এরকম এলএলএম রিলেটেড রিসার্চ করে 2.5-3 মাসের মধ্যে একটা পেপার লিখে যদি কোনো কনফারেন্স বা জার্নালে সাবমিট করতে পারেন, আপনি প্রফেসরদেরকে ওইটার উপর বেসিস করে অ্যাপ্রোচ করতে পারবেন। আচ্ছা, আমি একটু হালকা অ্যাড করতে চাই। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি যে বিষয়টা অ্যাড করতে চাচ্ছেন যে আপনি হয়তো বা ওরকম প্রফেসরদের রেসপন্স পাচ্ছেন না বা পাচ্ছেন না, এক্ষেত্রে আমি আমার কিছু পরিচিত ছোট ভাই ব্রাদারদের কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে পারি। এখনকার সময় এমনটা হয়েছে যে আমরা হয়তো অনেক সময় ভেবে নিই যে মানে আমি এআই রিলেটেড কোনো একটা ফিল্ডে রিসার্চ করতে চাচ্ছি, তো আমাকে এমন একজন ফ্যাকাল্টি ধরতে হবে যিনি মানে টোটালি হচ্ছে এআই ব্যাকগ্রাউন্ডের বা হচ্ছে আইটি ব্যাকগ্রাউন্ডের, এরকম আমরা টার্গেট করি। আপনি চাইলে একটু চেষ্টা করে দেখতে পারেন যে এখন কিন্তু খুব রিসেন্টলি স্টার্ট হচ্ছে ফিনটেক ইন্ডাস্ট্রি গুলোতে ইকোনমিক্সে এআই কিভাবে ইনভলভ করা যায়। তারপর হচ্ছে বিজনেস সেক্টর গুলোতে যেমন ফোরকাস্টিং এর ব্যাপার স্যাপার গুলো রয়েছে, কিছু প্রেডিক্টিভ মডেল ক্রিয়েট করা যে আমার সেলসটা কিরকম যেতে পারে বা হচ্ছে আমার সাপ্লাই চেনের ধরনটা কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়ে ইভেন এমনও হয়েছে আমার এক ছোট ভাই ইউএসএ তে বেশ ভালো অ্যামাউন্ট একটা ফান্ডিং পেয়েছে। সে হচ্ছে একজন সাইকোলজির ফ্যাকাল্টির সাথে কথা বলেছে যে আসলে এআই নিয়ে রিসার্চ করতে আগ্রহী এমন একটা বিষয় যেখানে হচ্ছে সে ক্রিমিনাল সাইকোলজি এই ব্যাপারটা নিয়ে আসলে দেখা গেছে যে উনি রিসার্চ করতে চায়। তো আপনি চাইলে এমন ফ্যাকাল্টি বা এমন ডিপার্টমেন্ট গুলোকেও কিন্তু আপনি টার্গেট করতে পারেন আমার কাছে মনে হচ্ছে, কারণ ওই দিকটায় মানুষ এখন আস্তে আস্তে ইনভলভ হচ্ছে, একটু রেসটা কম ওইদিকে। ইকোনমিক্স, ফিনটেক, দেন হচ্ছে হিউম্যান সাইকোলজি, এই ব্যাপারগুলোর দিকেও কিন্তু আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন। আশা করি আই থিঙ্ক আপনি খুব শর্ট টাইমে হয়তো বা আপনি কোনো ফ্যাকাল্টি পেয়ে যেতে পারেন।
ধন্যবাদ ভাইয়া এবং আপু, ভালোই আনসার পেয়েছি। ভাইয়া যেটা বলছিলেন যে বেসিক্যালি যারা হচ্ছে যে বেসিক্যালি সিএস ফ্যাকাল্টি না, বাট ওরা হচ্ছে ওদের ফিল্ডে ওই এলএলএম এর জিনিসগুলোকে ইনকর্পোরেট করতে চায়, ওদের টার্গেট করতে, তাই না ভাইয়া? জি জি বুঝতে জি জি, পেরেছি। এবং এরা চাচ্ছে, এবং এই ফ্যাকাল্টিরা চাচ্ছে, ওদের কাছে অনেকে রিচ করছে না, তাই তারা আসলে ম্যানেজ করতে পারছে না, কিন্তু তারা চাচ্ছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা হয়তো ওইদিকে কারটা চলে যাচ্ছে। ইকোনমিক্স এর অনেক ফ্যাকাল্টি আছে যারা ইকোনমিক্স নিয়ে হচ্ছে ইকোনমিক্স এর সাথে এআইটাকে ইন্টিগ্রেট করতে চাচ্ছে, কিন্তু আহ, মানে অনেক ভালো ক্যান্ডিডেট হচ্ছে সেখানে আগ্রহী হচ্ছে না, বা অ্যাপ্রোচ করছে না, বা এটা বলে মিলছে না, তাই হয়তো তারা পাচ্ছে না। বাট আই থিঙ্ক আপনি যদি ওই সেক্টরটার দিকে বা এই সেক্টর গুলোর দিকে আপনি যদি একটু ফোকাস করেন, কারণ এখন আমার কাছে মনে হয় এআইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন রিসার্চের জায়গা থেকে মেডিকেল যেটাগুলা বা হেলথ কেয়ারের দিকে বা হেলথ টেকের দিকে এই দিকে বেশি ঝুঁকছে। এখন রিসেন্টলি স্টার্ট হয়েছে যে ফিনটেক এই জিনিসগুলোর দিকে একটু ঝোঁকার, কিন্তু ইকোনমিক্স বা হিউম্যান সাইকোলজি, ইভেন ফিলোসফি, এই বিষয়গুলোতে কিন্তু এই মানে ইন্টিগ্রেট হবে এবং হচ্ছে ধীরে ধীরে। বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। আহ ধন্যবাদ মাজিদুল ইসলাম ভাইকে এবং মানসুরা নাজনীন আপুকে। আহ আমরা আরো কিছু প্রশ্ন পেয়েছি এবং শিহাব ভাই এবং রিদম ভাইও হ্যান্ড রেজ করেছেন। আহ তবে রিসার্চ রিলেটেড আরো কিছু প্রশ্ন এসেছে, তো ওই দুইটা আমরা বোধহয় কভার করে ফেললে বেটার হয়, যেহেতু এখন রিসার্চ রিলেটেড আলোচনা হচ্ছিল। তো আমরা পরের প্রশ্নগুলিতেও আসবো, তবে রিসার্চ রিলেটেড আগে কভার হয়ে যাক। আব্দুর রহমান ভাই কি আছেন? ওনার প্রশ্নটা হচ্ছে, এমএল engineer job from a research background, what should be the roadmap if there is 10 plus AI related research papers? আর এখানে সজীব হোসেন ভাই প্রশ্ন করেছেন পার্টিকুলারলি মানসুর আজমিন আপুকে, সেটা হচ্ছে যে অ্যাজ এ লিড এআই ইঞ্জিনিয়ার মানে পিএইচডি অপরচুনিটির রোড ম্যাপটা আসলে কি হবে। তো আপনারা যদি কাইন্ডলি একটু আনমিউট করতেন তাহলে হয়তো এই অ্যান্সার গুলা এখন মানে আলোচনা শুরু হোক। আমার মনে হয় আসলে এআইএমএল ইঞ্জিনিয়ার কিভাবে হওয়া যাবে রিসার্চ ব্যাকগ্রাউন্ড থেকে, এটা আমার থেকে মাজিদ ভাই বেটার অ্যান্সার দিতে পারবেন। হ্যাঁ মানে আপনারা দুজনই আর কি, মাজিদ ভাই এবং হ্যাঁ হ্যাঁ, মাজিদ ভাই তাহলে এটা অ্যান্সার দেন, পরেরটা। হ্যাঁ হ্যাঁ মাজিদ ভাই তাহলে শুরু করলে। আমি আসলে এই বিষয়ে একটা কথাই বলবো। আহ, আসলে আমাদের একটা জিনিসে ফোকাস রাখা উচিত যে আমার কয়টা পেপার পাবলিশ হলো, বা আমি কয়টা পেপার মানে পাবলিশ করতে পারলাম বা লিখতে পারলাম। আমার মতে এটার থেকে আমাদের হচ্ছে আমাদের কয়টা কোয়ালিটিফুল পেপার থাকবে। হয়তো আপনার হতে পারে লেটস সে সামওয়ান ইজ হ্যাভিং 10 or more than 10 পেপার, বাট ইফ এ সিঙ্গেল পেপার ইজ হ্যাভ মাচ মোর কোয়ালিটি, আমরা যদি কোয়ালিটির দিকে খুব বেশি ফোকাস করি, আই থিঙ্ক একটা পেপারও এনাফ। শুধুমাত্র যে পেপার থাকতে হলেই মানে অনেক বেশি এমনটা না। আর যদি হচ্ছে এই ক্ষেত্রে আপনি যদি এই সাবজেক্টটা যদি ক্র্যাক করতে চান রিসার্চের দিক থেকে, হ্যাঁ রিসার্চের দিক থেকে আপনাকে আমি একটু বলবো যে অনেকে হয়তো বা একটা জিনিস একটু মিস্টেক করে, যে মানে রিসার্চের জন্য আমাকে কোড জানতে হবে। আপনাকে সবসময় কোড জানতে হবে এমনটা না। আমাদের কিন্তু কোডের সাথে কিন্তু বিভিন্ন রকম, যেমন আমি যদি বলি, আমরা ইউনিভার্সিটিতে যারা হচ্ছে সিএসসি বা অন্য ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার গুলোতে আমরা কাজ করেছি, আমরা প্রচুর কিছু ক্যালকুলাস করেছি, কিন্তু আমরা এটার প্র্যাকটিক্যাল ব্যবহারটা আমরা খুব কম দেখছি। তো আপনি যদি দেখেন, রিলেট করার ট্রাই করেন, আমরা যখন হচ্ছে ম্যাথ 4 বা ম্যাথ 3 করেছি, ওটার মধ্যে কিন্তু আমাদের ফুরিয়ার সিরিজ এরকম ছিল। তো ফুরিয়ার সিরিজটা কিন্তু সিগন্যাল প্রসেসিং বা ইমেজ প্রসেসিং এর সাথে ওটা খুব বেশি রিলেট করে। এবং এই যে বিভিন্ন রকম ফাংশন গুলা, ম্যাথ গুলা, ইন্টিগ্রেশন গুলা, ক্যালকুলাস গুলা, এগুলো তো একটু একটু ম্যাথে একটু ভালো থাকা দরকার। আমাদের দেশে আসলে ম্যাথ নিয়ে ওইরকম হাই গবেষণা হয় না, কিন্তু বাইরের দেশে যদি বলেন ওইসব জায়গায় কিন্তু ম্যাথটাকে ভালো একটা ফোকাস দেওয়া হয়। তো এই জায়গা থেকে আমি বলবো যে আপনি যদি জবটা ফোকাস করেন, আপনি যেহেতু রিসার্চ ব্যাকগ্রাউন্ডের, আপনার ম্যাথটাকে একটু ফোকাস করতে হবে, কোডটাকে একটু ঝালাতে হবে। তাহলে এই দুইটা ফিল্ডই যখন আপনার মোটামুটি ডান, 50-50 করে যখন আপনার দুইটা ফিল্ডই ডান, তখন দেখবেন যে আপনি মোটামুটি মার্কেটে নিজেকে একটা গুড ফিল্ডে আপনি, তার আগে অবশ্য আপনাকে শিওর হতে হবে, কারণ দুইটা দুই রকম ফিল্ড। রিসার্চ হলে আপনি কিন্তু প্রোডাক্ট বানানো, একটা প্রোডাক্ট ডেলিভারি করা, একটা প্রোডাক্ট বানানো, এখানে আসলে আর্কিটেকচারের অনেক ব্যাপার স্যাপার এখানে ম্যাটার করে। আর রিসার্চ হলে ওয়ে অফ থিঙ্কিংটা খুব ম্যাটার করে, যে আপনি কিভাবে থিঙ্ক করছেন, এটা পসিবিলিটি হচ্ছে বা এটা পসিবল কিনা। হতে পারে যে একটা জিনিস আপনি রিসার্চ করে বের করেছেন যেটা হয়তো বা মনে হচ্ছে ভারতের পক্ষে এখন ইম্পসিবল, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে কখনো না কখনো এইটার একটা পসিবিলিটি থাকতে পারে। কারণ আমি বলবো যে এআই, এটার সবচেয়ে বড় একটা স্ট্রং জোন হচ্ছে
আপনি এআই নিয়ে ওই পর্যন্ত না যাওয়া পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা সম্ভব কোনটা সম্ভব না। তো যদি আপনি আগে ফোকাসটা ঠিক করেন যে হচ্ছে আপনার, আপনি কি প্রোডাক্ট বেসড এরকম আপনি কোনো জবে এনরোল করতে চাচ্ছেন, নাকি রিসার্চ জবের জন্য আপনি নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন। হয়তো বাংলাদেশে এখন নেই যে একটা প্রতিষ্ঠানে রিসার্চারকে রাখা হচ্ছে না, বা এরকম হয়তো বা থাকলেও স্কোপ খুব কম। বাট যদি আপনি দেখেন ইঞ্জিনিয়ার পোস্টের জবের জন্য কিন্তু ভালো অপরচুনিটি। সো আপনার যদি ফোকাস থাকে যে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে আপনি আপনার নিজেকে এস্টাবলিশ করতে চান, তাহলে আপনাকে কিছু বেসিক থেকে অ্যাডভান্স প্রজেক্টের চেষ্টা করতে হবে, এবং কিছু রিয়েল টাইম প্রবলেম সলভিং এর দিকে আপনাকে ঝুঁকতে হবে। এবং সেক্ষেত্রে আপনার লিঙ্কডইনটাকে নিয়মিত আপডেট রাখা, বা এই যে আপনার কোন একটা প্রবলেম সলভিং আপনি কি কি ফাইন্ডিংস হচ্ছে এগুলা যদি আপনি নিয়মিত শেয়ার করেন, বিভিন্ন রিক্রুটারের চোখে পড়বেন, তিনি যখন আপনার প্রোফাইলটা দেখবেন যে না ও তো আসলে নানা বিষয়ে রিসার্চও করছে, ব্যয় করছে, তখন এইটা রিসার্চটা আপনাকে একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে। আবার যদি রিসার্চের দিকে ক্যারিয়ার যেতে চান, তখন এই যে আপনি কিছু জিনিস আপনি কাজ করছেন, কিছু জিনিস আপনি বানাচ্ছেন, তখন যিনি একজন রিসার্চার আপনার প্রোফাইলটা দেখবে বা আপনার সিভিটাই দেখলো, তখন কিন্তু দেখলো যে না মানে তার রিয়েল লাইফ ওয়ার্কেরও কিছু না কিছু এক্সপিরিয়েন্স আছে। তাই আমি বলবো যে আমি সবসময় বলি একদম বেসিক থেকে স্টার্ট করাটা উচিত। And আমরা আসলে মানুষ, আমরা হিউম্যান এমন ভাবে বানানো যে আসলে আজকে একটা জিনিস প্র্যাকটিস করলে 5 দিন পর ভুলে যাবো, এইটাই আমাদের মানে নর্মাল নেচার। তো ওই জায়গাটা থেকে আসলে নিজেকে আপ টু ডেট রাখাটা আমি মনে করি সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং এর পার্ট। সো এই চ্যালেঞ্জটা আসলে আপনাকে একটু ফেস করতে হবে, এবং এটা মিটিগেট করার জন্য আপনাকে যে অ্যাপ্রোচ গুলা করা দরকার সেই অ্যাপ্রোচ গুলা করতে হবে। ধন্যবাদ মাজিদ ভাইকে অনেক ডিটেইলে অ্যান্সারটা দেওয়ার জন্য। আমি সংক্ষেপে একটা জিনিস অ্যাড করতে চাই যে জবের ক্ষেত্রে আপনি এআই ইঞ্জিনিয়ার রোলে যখন করবেন, বেসিক্যালি ইন্টারভিউ বোর্ডে আপনাকে মানে আপনার কোড তো দেখবেন অবশ্যই, পেপার কোথায় কোন ইয়াতে পাবলিশ করছেন ওগুলাও দেখবেন। আপনাকে যেটা জিজ্ঞেস করবে সেটা হচ্ছে আপনি কি কি প্রজেক্ট করছেন, ওইগুলাতে আপনার কন্ট্রিবিউশনটা কি, মানে আপনি কি কি প্রবলেম ওই প্রজেক্টে সলভ করছেন। এখন সলভ করতে গিয়ে হয়তো আপনি যদি একটা ইউনিক প্রজেক্ট না করেন, তাহলে যেটা হবে যে বুঝবে যে ও আচ্ছা এটা তো সবাই করে আর কি। তো আপনি যদি একটু ইউনিক কিছু করেন এবং ওই ইউনিক প্রজেক্টের যেই প্রবলেম গুলো আপনি ফেস করছেন ওইটা আপনি কিভাবে সলভ করছেন। হ্যাঁ, হতে পারে যে আপনি সলিউশন আপনার খুব ভালো আসেনি, 70% অ্যাকুরেসি আসতেই পারে, কিন্তু আপনি যদি বলেন যে হ্যাঁ আমি একটা নিউ ডাটা সেট এখানে কালেক্ট করছি, যেই ডাটা সেটের এটা রিয়েল লাইফ মানে রিয়েল ওয়ার্ল্ড কে রিপ্রেজেন্ট করে বেশি, এদিকে এই ডোমেইনের যেই ডাটাগুলো অলরেডি পাবলিক ইয়েতে আছে ওইগুলোর দেখা যাচ্ছে অনেকগুলো অনেক কিউরেটেড ফাইন টিউনড, এবং এলএলএম দেখা যায় ওইগুলোতে ভালো রেজাল্ট করে, কিন্তু আমার যে ডাটা সেট গুলি দিয়ে আমি আমার মডেলটা ট্রেন করছি এটা হচ্ছে 70% অ্যাকুরেসি আছে, কিন্তু এইগুলাতে যদি আমি এলএলএম দিয়ে করি দেখা যাচ্ছে যে এগুলোর অ্যাকুরেসি ঠিকঠাক মতো আসছে না। কারণটা কি? কারণ হয়তো এইগুলা দিয়ে ফাইন টিউন করা হয়নি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলাই। তো আপনার কিছু কন্ট্রিবিউশন এভাবে আপনাকে মানে বলতে হবে, এটা জাস্ট অ্যান এক্সাম্পল দিলাম। এবং আপনাকে মেইনলি যেটা এনশিওর করতে হবে যে আপনার 10+ রিসার্চ পেপার থাকুক। আপনি যদি একটা রিসার্চ পেপার নিজে নিজে করেন, ওটা ধরেন পাবলিশও হয়নি, কিন্তু ওটার আপনি ফার্স্ট অথর ছিলেন এবং ওইটার ফার্স্ট টু লাস্ট আপনি নভেলটি ছিল, এখনো ওটা আপনার আন্ডার রিভিউ আছে কিন্তু নভেলটি ছিল, এই নভেলটিটা খুব মানে আপনাকে হেল্প করবে রাদার দেন লাইক কোয়ান্টিটি, যেটা মাজিদ ভাই বললেন যে কোয়ান্টিটির চেয়ে এখানে যদি একটা কোয়ালিটিফুল কন্ট্রিবিউশন আপনার থাকে আর কি। এখানে আরেকটা, হ্যাঁ বা আমি একটা কথা আপনাকে মানে মানে অ্যাড্রেস করতে চাই, মানে এই যে 10টা পেপার আর কি কোয়ালিটিফুল ভেন্যুতেই আর কি অ্যাকসেপ্টেড হয়েছে, মানে এটা না জাস্ট কিভাবে আর কি মানে এই জবগুলার মানে যে ডেসক্রিপশন গুলা থাকে ওটা মেইনলি ইন্ডাস্ট্রি বেসড হয়। তো একজন রিসার্চার কি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে হয় নরমালি ওই টাইপের হয় না, যেমন র্যাক এজেন্টিক, এইটা মনে করেন যে ওনারা আর কি রিসার্চ ইন্টারেস্ট না। তো তখন আর কি কিভাবে এটাকে অ্যাপ্রোচ করা যায়? মানে আপনার রিসার্চের মধ্যে র্যাগ এগুলো ছিল না? রাকিব ভাই, জি সুজিত ভাই বলেন। Yeah, I'm really sorry to interrupt, but I would really love to answer this question if you allow me to do so. হ্যাঁ, শিওর।
Okay, Mr. Abdul Rahman, দেখেন, when we're actually hiring the people who are really, really good in research, একটা ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সে আপনি অনেকগুলা রিসার্চ পেপার পাবলিশ করছেন, 10টা 20টা 30টা 150টা, কিন্তু আপনি যে মডেল বানাইছেন, এই আপনার একটা মডেল আপনি ক্লায়েন্টে ডেলিভার করতে পারেন না। ক্লায়েন্টে ডেলিভার করতে পারেন এই সেন্সে যে আপনি একটা মডেল বানায় আপনি রেখে দিচ্ছেন, আপনি অ্যাকুরেসি বের করছেন, আপনি হচ্ছে F1 বের করছেন, আপনি অনেক গ্রাফ টাফ বানাইছেন, কিন্তু এগুলো আমার ইন্ডাস্ট্রিয়াল কাজ কি অ্যাকচুয়ালি? দ্যাটস দ্য বিগেস্ট কোশ্চেন। সো আমি যখন, আপনি যদি একটা মডেল বানিয়ে ওই মডেলটাকে ডেলিভারেবল বা ধরেন এমন একটা ছোটখাটো একটা প্রজেক্ট করতে পারেন যে প্রজেক্টটা থেকে আপনার একটা ইউজার অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল হবে, বা ধরেন আপনি মডেল থেকে একটা রেসপন্স নিয়ে আসতে পারবেন, তখন হচ্ছে আপনি এক ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা কাজ করতে পারবেন। যেমন আপনি একটা মডেল ট্রেন করেছেন, মডেলটাকে আপনার হোস্ট করতে হবে, আপনাকে কিছু এপিআই বিল্ড করতে হবে, আপনাকে ওই মডেল থেকে ইউজারের ইউজ কেস পর্যন্ত আপনাকে হচ্ছে রেসপন্স গুলা ডেলিভার করতে পারতে হবে। আপনি হাজার মডেল বানান, আপনি জানেন না যে মডেল থেকে রেসপন্স বের করে কিভাবে ইউজারের কাছে নিয়ে যেতে হয়। হোয়াট শুড এ ইন্ডাস্ট্রিয়ালিস্ট পারসন ডু উইথ দিস থিং? আর তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি ইফ ইউ আর লুকিং ফর আ জব, then you need to make sure you are actually know how to work with the current technologies. আমার বানানো দরকার হচ্ছে চ্যাটবট, আমার বানানো দরকার হচ্ছে একটা রিট্রিভাল অগমেন্টেশন, বাট আপনার 20টা রিসার্চ পেপার আছে, হোয়াট শুড আই ডু উইথ দ্যাট? আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট, রাইট? আমার এমন একজন লোক দরকার যে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের টুকটাক কিছু কাজকর্ম পারে। এখন আমি তো এসে আপনাকে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসে রিট্রিভাল অগমেন্টেশন, এলএলএম কিভাবে কাজ করে, একটা এলএলএম কিভাবে কাজ করাইতে হয়, এটাকে ডেলিভার করতে এটা শেখাবো না, তাহলে আমি একটা ইন্টার্ন হায়ার করব। সো আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালে কোনো জব ক্র্যাক করতে চান, ইউ নিড টু মেক শিওর আপনি কিছু বেসিক জিনিস শিখতেছেন। যেমন আপনি একটা মডেল বানাইছেন, এটা আপনি কোথায় হোস্ট করবেন, এই যে হোস্টিং এর একটা ব্যাপারটা আছে। ইউ মাইট নট হোস্ট এনিথিং, বাট আপনি জানেন যে এটা এখানে হোস্ট করা যায়। আপনি একটা রেসপন্স একটা এপিআই এর থ্রুতে কিভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছাবেন বা ইউজারের কাছে পৌঁছাবেন, এই জিনিসগুলাই হচ্ছে একটা মানুষ হায়ার করার সময় দেখে। এখন ধরেন আপনি কোথায় রিসার্চ পেপার পাবলিশ করছেন, কি করছেন, আমার ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট, অনেস্টলি স্পিকিং, যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি। আর যদি এমন কেউ থাকে, এমন কোনো কোম্পানি থাকে যারা হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করতে চায়, যেমন ধরেন একটা রিকমেন্ডেশন সিস্টেমের জন্য একদম স্ক্র্যাচ থেকে বিল্ডিং মডেল বিল্ড করতে চায়, এবং ওখানে তাদের কিছু রিসার্চার লেভেল বা জুনিয়র লেভেল ইঞ্জিনিয়ার দরকার যারা শুধু মডেলটা বিল্ড করবে, এটা এই ধরনের কাজকর্ম যারা পারে, সেটা হচ্ছে মানে আপনি ইন্ডাস্ট্রিয়ালের জন্য ঠিক আছে। বাট আমি একজন ইঞ্জিনিয়ার হায়ার করার আগে দেখবো যে সে একটা ছোট মডেলকে স্কেলেবল করতে পারে কিনা, এই মডেলটার 100 জন মানুষ ইউজ করতে গেলে এটা পারফরমেন্স কি করবে, 1000 জন মানুষের কাছে মডেলটা রিচ করবে কিভাবে। সো আপনি একটা মডেল ট্রেনিং, অ্যাকুরেসি, মেজার, ডাটা ভিজুয়ালাইজেশনের চাইতে আপনি যদি এটা ফোকাস করতে পারেন, হাউ ইউ আর গোয়িং টু ডেলিভার দিস মডেল টু দ্য পিপল অ্যাকচুয়ালি, যে আপনার মডেলটা মানুষ কিভাবে ইউজ করতে পারবে, একটা এপিআই এর থ্রুতে, কোথাও হোস্ট করে বা কোনো প্ল্যাটফর্মে নিয়ে, এই কাজগুলো যখন আপনি শিখবেন, দেন ইউর ইজ ইন্ডাস্ট্রি প্রিপেয়ার্ড অ্যাকচুয়ালি। আর কারেন্টলি একটা জিনিস হচ্ছে যে এলএলএম বা র্যাক কেন চায় অ্যাকচুয়ালি, বড় যে জিনিসগুলো, সেটা হচ্ছে যে there are lots of large language model which is actually state of art performance. So if we cannot beat them, then we need to use them actually. আপনি যদি কনফিডেন্ট এনাফ থাকেন আপনার মডেল চ্যাটজিপিটি 4 এর চাইতে ভালো রেজাল্ট করবে, দেন আমরা স্ক্র্যাচ থেকে একটা মডেল ট্রেনিং এ যাব, যেখানে আপনি একটা কাজ একটা এপিআই কল দিয়ে করতে পারতেছেন, সেখানে মডেল ট্রেন করে স্ক্র্যাচ থেকে নেওয়ার কি দরকার। সো রাদার দেন মডেল ট্রেনিং, the people required someone who understand how it's work and how to make things useful actually, যেটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল ইউজ কেস আছে, আমার মডেলটা মানুষ ইউজ করতে পারে। That's the thing actually. So it's not matter how much research paper you have, it's actually always matter in project which kind of technology you used actually. That's the thing. Thank you. আশা করি আব্দুর রহমান ভাই অ্যান্সারটা পেয়েছেন। সজীব হোসেন ভাইয়েরই মনে হয় কোশ্চেন ছিল পিএইচডি জার্নি নিয়ে, ওটার অ্যান্সার যদি মানসুরা নাজনীন দিতেন। আচ্ছা, আমি সজীব ভাই কোশ্চেন অ্যান্সার দিব। আচ্ছা, টু বি অনেস্ট ভাই, আমি নিজেও এখনো ফিগার আউট করতেছি যে পিএইচডি অপরচুনিটি আসলে প্রফেসরদেরকে কিভাবে অ্যাপ্রোচ করলে আসলে অ্যাকসেপ্টেবল হওয়া যায়।
তো আমি যেহেতু এখনো পিএইচডি ক্র্যাক করি নাই, তো আমি জানি না আমার অ্যান্সার পারফেক্টলি হবে কিনা, বাট আমার যেটা মনে হয় যে আমি যেভাবে শুরু করেছি বা করছি এখনো, সেটা হচ্ছে ইনিশিয়ালি যে আমি ট্রাই করি যে আমার ফিল্ডের সাথে ম্যাথ যে প্রফেসররা কাজ করেছেন, মানে যে যে দেশে আমি যাইতে চাই ওইসব দেশের মোটামুটি আমার র্যাঙ্কিং এর মানে আমার প্রোফাইলের সাথে ম্যাচ করে এরকম র্যাঙ্কিং এর প্রফেসরদেরকে খুঁজে তাদেরকে মেক করার চেষ্টা করি। বাট যেহেতু আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে মেডিকেল ফিল্ডে কাজ করেছি, এবং যেটা হয় যে মানে বর্তমানে ট্রেন্ডের যেটা যে মেডিকেল ফিল্ড অনেক বেশি স্যাচুরেটেড। তো একটু আগে মাজিদ ভাই যে কথাটা বললেন যে অন্যান্য ফিল্ডেও আসলে ট্রাই করা, এটা আসলে খুব ভালো অপশন। তো মাজিদ ভাইয়ের আইডিয়া আমারও পছন্দ হয়েছে। তো আমি জেনারেলি মানে আমার ফিল্ডের পাশাপাশি আমি আরো কিছু ফিল্ড ট্রাই করি, যেরকম সাইবার সিকিউরিটি বা ওই দিকে আমার বেশ আগ্রহ আছে। তো আমি যেখানেই প্রফেসরকে যেভাবে অ্যাপ্রোচ করি না কেন, আমি চেষ্টা করি তাদেরকে এটা বোঝানোর যে আমি যেহেতু একটা ফিল্ডে একটা লং টাইম কাজ করেছি, তো আমি আসলে সে যদি আমাকে কোনো রিসার্চের কাজ দেয় আমি সেটাকে হ্যান্ডেল করতে পারবো। আর আমি নিজে পার্সোনালি কিছু ইন্টারন্যাশনাল প্রফেসরদের সাথে কাজ করেছি বিভিন্ন সময়ে, যদিও রিমোটলি করেছি, বাট তাদের রিকোয়ারমেন্ট থেকে আমি যতটুকু বুঝতাম যে একজন প্রফেসর আসলে কখনোই এটা চায় না যে হচ্ছে মানে আপনার অনেকগুলো পেপার আছে কি নাই, এটা আসলে প্রফেসরদের কাছে খুব বেশি ম্যাটার করে না। আবার এটাও ম্যাটার করে না যে হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কত দিনের। প্রফেসরদের কাছে ম্যাটার করে মেনলি এইটা যে সে যদি একজন স্টুডেন্টকে হায়ার করে, যেহেতু সে তাকে স্কলারশিপ দিবে, অবশ্যই মান্থলি সে একটা পেমেন্ট পাবে। তো এই স্টুডেন্টটা একটা প্রজেক্টকে ইন্ডিপেন্ডেন্টলি, বা একটা প্রজেক্ট বা একটা রিসার্চ, যেটাই হোক, জেনারেলি আমরা রিসার্চকেও প্রজেক্ট হিসেবেই আসলে অ্যাকনোলেজ করি। তো একটা রিসার্চ যদি একটা স্টুডেন্টকে অ্যাসাইন করা হয়, হয়তো প্রফেসর তাকে গাইডলাইন দিবে, কিন্তু প্রফেসর আসলে কখনোই স্টুডেন্টকে স্পুন ফিট করাবে না। তো ওই স্টুডেন্টটা ওই রিসার্চটাকে ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করে সেখান থেকে একটা আউটপুট জেনারেট করে আনতে পারবে কি, এটা হচ্ছে স্টুডেন্টের ফার্স্ট ক্রাইটেরিয়া, প্রফেসরের যেটা স্টুডেন্টের মধ্যে চাই। তো আমার সাজেশন আসলে আমি জানি না সজীব ভাইকে সাজেশন দেওয়ার মতো উপযুক্ত আমি কিনা, বাট আমি এটাই বলবো যে আপনি যখনই প্রফেসরদেরকে মেইল করলে জেনারেলি তারা ইন্টারভিউ নেন। তো ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে এটাই প্রফেসরকে মানে খুব কনফিডেন্টলি বোঝাইতে হবে যে হ্যাঁ, আপনি একটা রিসার্চের কাজ হোক বা যে কোনো একটা কাজ হোক যেটাতে আপনি ইন্টারেস্টেড প্রফেসরের সাথে, এই কাজটাকে আপনি ইন্ডিপেন্ডেন্টলি হ্যান্ডেল করে আপনি একটা আউটপুট জেনারেট করে আনতে পারবেন, যেটা আর কি প্রফেসরের মানে প্রফেসরের যে লেভেলের আউটপুট চাইতেছেন সেই লেভেলের আউটপুট আপনি আসলে জেনারেট করে আনতে পারবেন। এটা যদি কনফিডেন্টলি আপনি প্রফেসরদেরকে বোঝাইতে পারেন, তখন আসলে ওনারা অনেক বেশি ইমপ্রেস হন। যেরকম আমি যদি বলি, আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে এখন ইউএসএ পিএইচডি করতেছে। তো ও আমাদের সাথে সিএসসি তে পড়ছে, কিন্তু এইচএসসি লেভেলে ওর আসলে খুব আগ্রহ ছিল হচ্ছে অ্যাস্ট্রোনমিতে। তো টু বি অনেস্ট, আমার ফ্রেন্ডের মানে বাংলাদেশের রেজাল্টের ভিত্তিতে আমি যদি বলি, ও হচ্ছে কোন রকম ফার্স্ট ক্লাস পাস করার ওয়েব থেকে, খুব আহামরি রেজাল্ট ওর না। বাট ও যখন হচ্ছে মানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করছিল বা বিভিন্ন প্রফেসরকে মেইল করছিল, ওর সাডেনলি অ্যাস্ট্রোনমি রিলেটেড কাজে একজন প্রফেসরকেও পাই, ও তাকে মেইল করে। তো ওই প্রফেসরের সাথে ওর যখন মানে মিটিং হয়, তো ও যেটা মানে আমাকে যেটা বললো যে মানসুরা, আমি মানে যখনই প্রফেসর আমাকে অ্যাস্ট্রোনমি রিলেটেড ফিল্ডে কোশ্চেন করা শুরু করেছেন এবং ওনার একটা প্রজেক্ট সম্পর্কে বলা শুরু করছেন, ওই ফিল্ডটা আমার কমন পড়ছিল এবং আমি ওনার সাথে ওই টপিকে 45 মিনিটস আলোচনা করছি। এন্ড এরপরে প্রফেসর ওকে একদম ফুল ফান্ডেড স্কলারশিপ দিয়েছে, এটা হচ্ছে স্প্রিং 2025-এ। ও হচ্ছে 24শে ডিসেম্বরে চলে যায়। তো ওর পুরো এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বুঝেছিলাম, ওই যে ওর যেহেতু আগে থেকে অ্যাস্ট্রোনমিতে আগ্রহ ছিল, ওর কিন্তু কোনো রিসার্চ পেপার ছিল না, ওর রেজাল্ট কোনো রকম 3 আপ হওয়া, যেটা আমাদের ক্ষেত্রে আমরা যারা বলি যে আসলে আমার তো কোনো রকম রেজাল্ট 3, আমি কি পিএইচডি অপরচুনিটি পাবো, এগুলোর সাথে কোনোটাই ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমি প্রফেসরকে কত কনফিডেন্টলি বোঝাইতে পারতেছি, বা আমি আরো যদি একটু ইয়েতে বলে মাঝে মাঝে আমার জুনিয়রদেরকে বলি যে আমি কত ভালোভাবে নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারছি। প্রফেসর যদি কনফিডেন্স পায় যে হ্যাঁ, এই স্টুডেন্টকে আমি কোনো কাজ দিলে সে সেটা আউটপুট বের করে আনতে পারবে, প্রফেসর তাকে পিএইচডি অপরচুনিটি, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ মানসুরা নাজনীনকে। আশা করি সজীব ভাই প্রশ্নের উত্তরটা পেয়েছেন। হ্যান্ড রেজ করেছিলেন কয়েকজন, তাদের কাছে আসছি। রিদম রয় ভাই, আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা করতে পারেন।
হ্যালো, আদাব। আমি রিদম রায়। আর আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট। আর কয়েকদিনের মধ্যে আমার ফাইনাল ডিফেন্স কমপ্লিট হয়ে যাবে। তো আমার মানে ইচ্ছা আছে যে ইউএসএ তে মানে আর কি যাওয়ার। তো মানে আপুর কাছে আমার এটা কোশ্চেন যে আপু, আমি মানে আর কি রিসার্চ জিনিসটা আমার কাছে অতটা ভাল লাগে না। মানে আমার মেইনলি ফোকাস ছিল যে ইন্ডাস্ট্রি রিলেটেড যে ইয়াগুলো আছে এগুলাতেই, মানে হ্যান্ডস অন যেগুলো ইয়ে আছে প্রজেক্ট বা ইয়া। তো তারপরও আমার হচ্ছে আহ, মোটামুটি দুইটা রিসার্চ পেপারে কাজ শেষের দিকে, একটা আমার হচ্ছে স্যারের সাথে করতেছি, আর একটা আমার যেটা ফাইনাল যে ইয়াটা আছে, ডিফেন্স যে প্রজেক্টটা আছে এটার জন্য আর কি করা হচ্ছে। তো এই দুইটাই আর কি আমি ওইভাবেই করতেছি যেন এটা কোনো একটা ইয়াতে সাবমিট করতে পারি। তো এখন আমার কথা হচ্ছে যে বাইরের দেশে ফান্ডিং পাওয়ার জন্য আবার মানে কি কি যেন বলে, রিসার্চটাকে কতটা গুরুত্ব দেয়, অথবা হচ্ছে আমার কাছে যদি প্রজেক্ট থাকে, ধরেন আমার গিটহাবে কোনো একটা ভালো প্রজেক্ট আছে, ওইটাকে কতটা গুরুত্ব দিবে, এই দুইটার মধ্যে মানে আর কি ইয়াটা যদি একটু যদি ইয়া করে বলতেন। আচ্ছা ভাই, আসলে টু বি অনেস্ট, আবার আমার ধারণা যে হচ্ছে প্রফেসররা রিসার্চ আর প্রজেক্ট দুটাকে মোটামুটি গুরুত্ব দেয়। কারণ হচ্ছে মানে একজন প্রফেসর যখন আপনাকে ফান্ডিং দিবেন, প্রফেসরদের কিন্তু আসলে দিন শেষে রিসার্চটাই দরকার। বাট অনেক ক্ষেত্রে অনেকে ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করেন। এই জন্য যেরকম আমার নিজের প্রফেসরই আসলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সাথে কোলাবোরেট করেন, এই জন্য উনি আমাকে একটা প্রজেক্টে কাজ করাতে চাইছিলেন। বাট আমি লাস্ট অবধি আমি আসলে রাজি হই নাই, কারণ ওটা একদমই আমার টপিকের বাইরে চলে যাচ্ছিল। তো দুইটাই আসলে সমানভাবে গুরুত্বপূর্ণ, আমি আসলে কোনোটাকেই কম বা বেশি করবো না। বাট আপনার যেহেতু রিসার্চ পেপার বা প্রজেক্ট দুটাই আছে, আমি বলবো যে হচ্ছে আপনার উচিত আর কি প্রফেসরদের মেইল করতে থাকা। এবং আপনি যদি দেখেন যে মানে প্রফেসরের প্রোফাইল থেকে যে হ্যাঁ উনি অনেক বেশি রিসার্চ ফোকাসড, বা লিঙ্কডইনে যদি আপনি এরকম দেখেন যে ওনারা হচ্ছে রিসার্চ রিলেটেড স্টুডেন্ট খুঁজতেছে, তাহলে আপনি সেখানে রিসার্চটাকে বেশি ফোকাস করলেন। অথবা আপনার যদি মনে হয় যে না, আপনি একটা প্রজেক্ট করেছেন যেটা প্রফেসরের টপিকের সাথে অ্যালাইন হচ্ছে, তাহলে ওখানে আপনার ওই প্রজেক্টটাকে ফোকাস করবেন। কারণ আপনার মেইলে তো আসলে বোঝানো লাগবে যে আপনি ওনার টপিকের সাথে হচ্ছে অ্যালাইন। আর সেকেন্ড ব্যাপার যেটা, যে আপনার যেহেতু আসলে ইন্ডাস্ট্রিতেই মুভ করার ইচ্ছা, তো আমি যেটা বলবো, বা আমি আমার ফ্রেন্ডের মধ্যে যে ট্রেন্ডটা দেখি, যে জেনারেলি যারা আসলে একাডেমিক ফিল্ডে আসতে চায়, বা মানে আমার নিজেরও আসলে একাডেমিক ফিল্ডে থাকার ইচ্ছা, এই জন্য আমি পার্সোনালি রিসার্চটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই। বা আমার মাস্টার্স এর রিসার্চ কেমন হবে, আমার পিএইচডি রিসার্চ কেমন হওয়া উচিত, এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করি। কারণ আমার ফিউচার একাডেমিক ক্যারিয়ারে আমার এই রিসার্চটা হচ্ছে কাজে লাগবে। মানে আমি ফিউচারে যদি টিচার হতে চাই, আমার প্রত্যেকটা প্রমোশনে হয়তো বা আমার মাস্টার্স এর রিসার্চের ব্যাপারটা উঠে আসবে, যে আমি আসলে পাস্টে কি রিসার্চ করছি। কিন্তু আপনি যেহেতু আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে মুভ করবেন, তো আলটিমেটলি যদি ইন্ডাস্ট্রিতে মুভ করার ইচ্ছা থাকে, তাহলে আমার সাজেশন থাকবে আসলে ইউএসএ তে এরকম কোনো ইউনিভার্সিটি বা ইউএসএ তো আসলে অনেক ইউনিভার্সিটি, ইউএসএ এর অপরচুনিটি অনেক বেশি। এই কারণে আমরা জেনারেলি আসলে ইউএসএ তে মুভ করতে চাই, কারণ সবার জন্য ওখানে অপরচুনিটি আছে। সব দেশে আসলে এটা হয় না। তো আপনি এমন প্রফেসর বা এমন ইউনিভার্সিটি চুজ করা যেখানে আপনার রিসার্চটা একটু মানে হচ্ছে জেনারেল লেভেলে হলেও চলবে, আপনার খুব বেশি একদম আউটস্ট্যান্ডিং নোবেল লেভেলের রিসার্চ করা লাগবে এমন না। এই ধরনের একটা ইউনিভার্সিটিতে আপনি যখন ফুল ফান্ডিং এ অপরচুনিটিটা পাবেন, সুবিধা যেটা হবে সেটা হচ্ছে, আপনি যখন মনে করেন আপনি 2 বছরের জন্য মাস্টার্স এ যান অথবা 5 বছরের জন্য পিএইচডির জন্যই যান, তো আপনি ওখানে যে আপনার মাস্টার্স বা পিএইচডি করার পাশাপাশি আপনি হচ্ছে ইন্টার্নশিপ অপরচুনিটি গুলো ইউএসএ তে আর কি হচ্ছে বেটার পাওয়া যায়। তো আপনি তখন জবের মানে সামার ভ্যাকেশন বা ওই টাইম গুলোতে আপনি ইন্টার্নশিপের অপরচুনিটি খুঁজবেন আর কি। তো এই ইন্টার্নশিপের অপরচুনিটি গুলো ফিউচারে আপনাকে ইউএসএ তে আসলে জবের অপরচুনিটিটাকে এনে দিবে। তো এটার ক্ষেত্রে সুবিধা যেটা হবে যে আপনার যেহেতু এপাশে পিএইচডি বা মাস্টার্স এর রিসার্চের প্যারাটা যদি একটু কম থাকে, আপনি জবে খানিকটা টাইম ফোকাস করতে পারলে ভবিষ্যতে আপনি ইন্ডাস্ট্রিতে ভালো মতো আর কি শিফট হতে পারবেন। কিন্তু আসলে মানে যদি সরাসরি এখনই ইউএসএ তে জব নিয়ে যাইতে চান, আসলে ওয়ে নাই তা না, কিন্তু যেহেতু ওই বইটা একটু টাফ, আমার যতদূর জানা ইউএসএ তে সরাসরি জব নিয়ে যাওয়া এখন বেশ টাফ। বেশ টেক জায়ান্ট গুলো নেয়, বাট অপরচুনিটিটা আসলে আমাদের যত স্টুডেন্ট তার তুলনায় অনেক কম। তো আপনি প্রফেসরকে রিসার্চ দেখান বা প্রজেক্ট দেখান, এটা ম্যাটার না। প্রফেসরকে কনভিন্স করে যদি যাইতে পারেন, ওখানে যাওয়ার পরে আপনি ট্রাই করবেন ইন্ডাস্ট্রিতে শিফট হয়ে যাওয়ার।
মোটামুটি এই জন্যই মানে যদি আপনি 5 বছর আসলে পিএইচডি করতে চাইলে করতে পারেন, সমস্যা নাই, বাট আলটিমেটলি যদি ইন্ডাস্ট্রিতে শিফট হতে চান, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে 5 বছরের পিএইচডি করাটা আসলে তাহলে টাইম ওয়েস্ট। কারণ যত দ্রুত আপনি ইন্টার্নশিপ করে একটা পার্মানেন্ট জব হচ্ছে জবে ঢুকতে পারবেন, তত দ্রুত আসলে ইন্ডাস্ট্রিতে আপনার নলেজটা বাড়বে। কারণ একটু আগে ভাইরা যেটা বলছেন যে ইন্ডাস্ট্রি আর রিসার্চ রিলেটেড কাজ দুটো আসলে কিন্তু মানে অনেক বেশি ডিফারেন্স। আমরা অতটা ডিফারেন্স এখানে বসে বুঝতে পারি না, কিন্তু মানে একটা কাজ শুধু পেপার পর্যন্ত সীমাবদ্ধ রাখা আর পরে সেটা ডিপ্লয়মেন্ট লেভেলে নিয়ে যে আসলে অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করা, তার মধ্যে অনেক বেশি ডিফারেন্স। তো ইন্ডাস্ট্রি যদি টার্গেট থাকে তাহলে আমার সাজেশন এটাই হবে, আপনি প্রথমে একটা পিএইচডি বা মাস্টার্স অপরচুনিটি আপনি সিকিউর করেন, সেটার জন্য হয়তো বা আপনার রিসার্চ পেপার দরকার হবে, বাট এমন কোন জায়গায় সিকিউর করেন যেখানে আপনাকে মানে খুব বেশি রিসার্চ ফোকাসড মানে হয়তো বা করবে না। যেটা আমার অনেক ফ্রেন্ডই আছে যারা এমন প্রফেসরের আন্ডারে গেছে যেখানে রিসার্চের জন্য খুব বেশি প্যারা দেয় না, বা রিসার্চটা একটু নর্মাল লেভেলের হলেও চলে। দেন আপনি 2 বছরে একটা মাস্টার্স ডিগ্রি নিতে পারেন, এরপরে আপনি ইন্ডাস্ট্রিতে শিফট করে নেন। থ্যাংক ইউ আপু। এসবি শিহাব ভাই কি আছেন? উনি জি ভাই, প্রশ্ন করেন। হ্যালো। শিহাব ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। আপনাকে শোনা যাচ্ছে না, মনে হয় অডিও প্রবলেম। আমরা বিজয় ভাইয়ের কাছে যাব, আপনি প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে আসলে রিমোট জব নিয়ে। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ম্যাথ। আমি পরবর্তীতে ডেটা সায়েন্সের কিছু প্রজেক্ট করেছি, মানে ধরেন যে কাফকা ডেটা স্ট্রিম থেকে ডাটা নিয়ে সেটা মোটামুটি শর্ট করে মেশিন লার্নিং মডেলকে ট্রেনিং করে ইয়ে করে সেটা আবার হাবিব কেসে দেওয়া, এগুলো হয়েছে। আবার ধরেন যে ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে এডব্লিউএস বা এগুলোতেও দিয়েছি। সিভিতেও কিছুটা কাজ করা হয়েছে। এলএলএমএস তেমন কিছু কাজ করি। এখন কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হয়তো হালকা পাতলা কিছু শেয়ার করেছে। এখন আমার মেইন টার্গেট হচ্ছে রিমোট জব বাহিরে। হ্যাঁ, আপনি রাকিব ভাই, আপনি মনে হয় বলেছিলেন যে আপনি রিমোট জব করছেন। তো আসলে এই ক্ষেত্রে ধরেন যে নর্মাল যে গাইডলাইন গুলো অনলাইনে পাওয়া যায়, যে শেয়ার ইউর ওয়ার্কস অন সোশ্যাল মিডিয়া, বিল্ড প্রজেক্ট, দোজ কাইন্ড অফ থিংস, বাট অ্যাকচুয়ালি মানে আসলে রিক্রুটারদের অ্যাটেনশনটা গ্র্যাব করা, বা এটা আসলে কিভাবে করা যায়, বা আপনার আপনারা আরো যে ভাইরা বা আপুরা আছেন, আপনারা যারা এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, একটু শেয়ার করবেন প্লিজ। থ্যাংক ইউ। আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার করে যদি বলবেন। ব্যাকগ্রাউন্ড, আমি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। 1-1.5 বছরের মতো এই এআইএমএল নিয়ে ঘাটাঘাটি করছি, এবং একটু প্রজেক্টে করা হয়েছে। বুঝতে পেরেছি। আপনার মানে নিশটা, মানে আপনার ইয়াটা কি আপনি ফিক্স করেছেন যে এই টাইপের জব করবেন, মানে সিভি বা মানে মেশিন লার্নিং রিলেটেড জব, নাকি ফুল স্ট্যাক ডেভেলপার টাইপের জব রিমোট? আপাতত আমার ফোকাসটা আসলে ডেটা সায়েন্স আর সিভি রিলেটেডই আছে, এলএলএম এর দিকে অবশ্য নেই। এখন কথা হচ্ছে এআই ইঞ্জিনিয়ার বলতে তো আসলে যতগুলো জব দেখেছি বাইরের কোম্পানিগুলোতে, ওরা তো মোটামুটি ওভারঅল একটা চাই, তেমন নিশ এখনো চোখে পড়েনি। আপনার ভালো বলতে আমার চোখে পড়েনি আর কি। সো জি ভাই। আর হচ্ছে আপনি যে বললেন যে সোশ্যাল মিডিয়া, আপনি আসলে কোনটা ব্যবহার করছেন? লিঙ্কডইন তো নাকি? লিঙ্কডইন, জি। আচ্ছা, রিক্রুটাররা মেইনলি আপনার যে আপনি লিঙ্কডইন প্রোফাইলের যেখানে স্কিল বা বায়োতে কি লিখেন, ওইগুলো আসলে দেখে আপনাকে রিক্রুটের জন্য নক দিতে পারে। যদি আপনার প্রোফাইলে আউটস্ট্যান্ডিং কিছু থাকে, ধরেন কোনো একটা লেটেস্ট কোনো কিছু নিয়ে আপনি কাজ করছেন যেগুলা খুব বেশি মানুষ করে না, ওই সময় আপনাকে রিক্রুটাররা
নক দিয়ে করতে পারে। তবে মেইনলি ম্যাক্সিমাম যেটা করতে হয়, মানে এটা খুব রেয়ার কেস যে রিক্রুটাররা জব মানে আপনাকে নক দিয়ে করছে। এটা তখনই হয় যখন আপনি অলরেডি কোনো একটা কোম্পানিতে আছেন, সেই কোম্পানিতে ধরেন কোনো একটা প্রবলেম আপনি সলভ করেছেন, এখন ওটা তো আর সরাসরি আপনি দিবেন না, ওটা একটা পোস্টের মধ্যে দিলেন যে এই টাইপের জিনিস দিয়ে আমি সলভ করেছি। তো তখন ওই পোস্ট ওইগুলো দেখে রিক্রুটাররা নক করে। তবে শুরুর দিকে যেটা করতে হয় সেটা হচ্ছে ওই লিঙ্কডইনে জবস যে সেকশনটা থাকে, ওইখানে জব পোস্ট হয় অনেক, ওইখানে আপনাকে অ্যাপ্লাই করতে থাকতে হবে যত মানে অ্যাপ্লাই করা পসিবল, মানে আপনার নিশের সাথে যেটা ম্যাচ করে। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার মানে সিভি তো আলটিমেটলি পাঠাতে হবে। ওই জব পোস্টে যেই রিকোয়ারমেন্ট গুলা আছে সেগুলো যেন আপনার সিভির সাথে ম্যাচ করে, বা কারণ ইন্টারভিউতে বা পরবর্তীতে যখন হচ্ছে ইন্টারভিউতে মেনলি যে প্রশ্নগুলো করবে সেখানে আপনাকে তো আর কি অ্যান্সার দিতে হবে। তো ওইগুলা যদি আপনি অন্য টাইপের সাথে মানে ম্যাচ না করে তখন তো প্রবলেম হয়ে যাবে। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে ইন্টারভিউতে কল তো পাওয়া পরের ব্যাপার, প্রথমেই ওরা যেটা করে সেটা হচ্ছে ফিল্টার আউট করে। তো ফিল্টার আউটটা করে মেনলি ওই আপনার প্রজেক্ট এটা ওটা দেখে যে ওইটা ওদের মানে রিকোয়ারমেন্টের সাথে যায় কিনা। সজীব ভাই যেটা বললেন যে ডিপ্লয়মেন্টের বিষয়টা আর কি থাকে, হ্যাঁ ওইটা আসলে দেখে। কারণ আপনার হচ্ছে যদি আপনি টোটালি একটা মডেল মানে ডাটা সায়েন্স রিলেটেড ইয়ে ডিপ্লয় করতে না পারেন, ম্যাক্সিমাম জব পোস্টিং এটা থাকে। তবে আরেক টাইপের আপনার জব পোস্টিংও ইদানিং দেখা যায় লিঙ্কডইনে, ওটা না মানে আপনার রিসার্চ ইঞ্জিনিয়ারই চাই, ওটা হচ্ছে আপনাকে রিসার্চই করতে হবে, ওখানে ডেপ্লয়মেন্টের অংশটা কমই থাকে। তো ওইখানে টেপারের ইয়া একটু দেখে, বেসিক মডেল টোডেল ওগুলাও একটু দেখে। তবে বেশিরভাগ জবই ওই আপনাকে মানে ডেপ্লয়মেন্টের ইয়াগুলো জানতে হবে, ক্লাউডের সিস্টেম এপিআই এটা ওটা, ডিএসএল গো ধরে অনেক সময় হালকা পাতলা মানে বেসিক গুলা এই। আর আপনার মানে ডাটা সায়েন্স রিলেটেড আসলে সিভি তো নাকি মানে এখন সিভির আবার ইদানিং দুইটা ভাগ হয়েছে, এটা হচ্ছে ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে অনেক কাজ হয়, আর একটা হচ্ছে আপনার মানে ডিপ নিউরাল নেটওয়ার্ক। আপনি মানে কোনটা দিয়ে কাজ করছেন আর কি? আমি ভাইয়া হচ্ছে জাস্ট সিভি না, ওই যে আপনাকে যেটা বললাম আর কি, যে স্প্রেডশিট টাইপের যে ডাটাগুলো থাকে না, ওগুলা নিয়ে কাজ করেছি, ইয়ে দিয়ে আপনার স্পার্ক দিয়ে কাজ করেছি ওটার। আর এই সিভিটাও করেছি আর কি, কিন্তু এরকম নিশ সেরকম এখনো এমন ডিপ কিছু যাওয়া হয়নি আর কি, বেসিক লেভেলের বলতে পারেন কাজ করেছি। মানে এগুলা দিয়ে মানে রিক্রুটারদের অ্যাটেনশন পাওয়ার মতো আমার কাছে মনে হয়নি যে এরকম হবে আর কি, এই জন্য আইডিয়াগুলো জানতে পারছি। না না, আপনার যা আছে তাই নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে থাকতে হবে, এবং আপনি ইনক্রিমেন্ট করতে করতে তারপরে হচ্ছে ধরেন আপনার সিভি তো একদিনেই ভালো হবে না, আপনি কয়েকটা ধরেন 2-3টা প্রজেক্টে কাজ করবেন কিংবা ওয়ান আফটার অ্যানাদার, কিন্তু আপনি অ্যাপ্লাই করতে থাকবেন, রিজেক্ট হোক সমস্যা নাই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে থাকতে হবে আর কি। এবং অ্যাপ্লাই শুধু এখানে মানে সংখ্যার দিকটা মেন না, মেনলি আপনাকে দেখতে হবে যে যেই পোস্টটায় আপনি অ্যাপ্লাই করছেন ওইটাতে মানে যে রিকোয়ারমেন্ট গুলো আছে ওইটার কতখানি আপনার মানে কমপ্লিট করা পসিবল। ধরেন আপনি একটা পোস্টে অ্যাপ্লাই করলেন, কিন্তু ওই পোস্টে যে 6টা রিকোয়ারমেন্ট দেয়া আছে ওই 6টার মধ্যে আপনার একটা স্যাটিসফাই করে, তাহলে তো ওই ওই পোস্টটাতে কি আপনার মানে অ্যাপ্লাই করে কি আসলে লাভ আছে? লাভ কিন্তু নাই। তো আপনাকে অ্যাপ্লাই করলেই হবে না, আপনাকে ওই বাকি 5টার মধ্যে কোনটা কোনটা করা আর্লি পসিবল ওইটাও ফিগার আউট করতে হবে আর কি। তো হয়তো আপনার 1-2 মাস সময় লাগবে, মানে আপনার সিভিটাকে আরেকটু বেটার করা, কয়েকটা প্রজেক্ট অ্যাড করা, কিংবা আরো 1 মাস 2 মাস লাগতে পারে, 4-5 মাস। এই টাইমের মধ্যে আপনাকে যেটা করতে হবে যে ওই প্রজেক্টে আপনার অ্যাড করতে হবে, যাতে আপনি যে সিভিটা ড্রপ করবেন মানে ধরেন 6 মাস পর আপনি যে সিভিটা ড্রপ করছেন
সেই সিভিতে যেন আপনার রিকোয়ারমেন্ট মানে ম্যাক্সিমাম ফুলফিল থাকে। এমন কখনোই হবে না যে আপনার যা যা রিকোয়ার্ড লিস্টে আছে সেগুলো সবই ফুলফিল করে। ম্যাক্সিমাম জব পোস্টাররা ওইভাবেই দেয় যে বেশি রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। তো এখানে যেটা করতে হবে যে যদি আপনি শুরুতে দেখেন যে আপনার 10-20% মাত্র ফুলফিল হচ্ছে, তখন আপনাকে ওই বাড়াইতে হবে সিভির মানে প্রজেক্ট। কিন্তু যদি আপনি দেখেন যে 3 মাস হয়ে গেছে আমি 50-60% মিলছে, তখন আপনি মোটামুটি থাকেন যে আপনার সম্ভাবনা আছে। কারণ কখনোই 100% রিকোয়ারমেন্ট ফুলফিল হয় এরকম আসলে মেনলি হয় না, ওগুলা মিড লেভেল বা হায়ার লেভেলে যায়। বাট জুনিয়র লেভেলে সবসময় এরকমই দেখা যায় যে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না, ওরা একটু বেশি রিকোয়ারমেন্ট দিয়ে রাখছে। বাট ওইটাতে আশঙ্কা করার কিছু নাই, আপনাকে করতে থাকতে হবে অ্যাপ্লাই। তবে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, ওই যে যেটা বললাম যে আপনি 3 মাস পর যখন অ্যাপ্লাই করবেন আপনার মানে সিভিটা আর একটু ভারী হওয়ার পর, তখন আপনার মেইন টার্গেট হবে যে যেগুলোতে 10% ম্যাচ হচ্ছে বা মানে ম্যাচই নাই, যেমন আপনার নিশ থেকে অনেক বেশি আলাদা, সেগুলোতে অ্যাপ্লাই করার দরকার নেই। আপনার নিশের সাথে যেগুলা যায় ওগুলোতে অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা কোয়েশ্চেন ছিল ডিপ্লয়মেন্ট নিয়ে। হ্যাঁ, এখন আসলে পার্সোনাল লেভেল থেকে তো এডব্লিউএস বা ধরেন যে জিসিপি বলেন এগুলাতে ডিপ্লয়মেন্টে তো আসলে খরচ তো পার্সোনালি ভাবে আসলে অ্যাফোর্ড করা তো অনেকটা টাফ, তাই না? সো প্র্যাকটিস করার ক্ষেত্রে এমএল অপস এর বিষয়গুলো এই ক্ষেত্রে কোনো রিসোর্স যদি একটু শেয়ার করতেন বা এরকম জানা আছে। মানে হাগিং ফেসে তো আমরা এটা করতে পারি ফ্রিতে বলতে গেলে, মানে কিন্তু ওখানে তো আসলে ওই এডব্লিউএস বা এই টাইপের ক্লাউড হ্যান্ডেলিং টাইপের খুব একটা করতে হয় না, এই জন্য ডিপ্লয়মেন্টে আসলে এডব্লিউএস এ যেটা হয়, এডব্লিউএস কিন্তু আপনাকে 1 বছরের জন্য ফ্রি দেয় আর কি। হ্যাঁ, তবে ওখানে আপনার একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগে। তবে 1 বছর আপনি ওই বেসিক অনেক কিছু ফ্রিতে ইউজ করতে পারেন, ওইখান থেকে একটা শেখার সুযোগ। আর একটা অপশন আছে ডাব্লিউএস এর, ওইটা স্টুডেন্টদের জন্য, ওইটা আমি নিজে ইউজ করি নাই, তবে অনেকেই মানে করে। ওইটাই ক্রেডিট কার্ডও নাকি লাগে না, শুধু আপনার ইনস্টিটিউশনাল মেল দিয়ে হয় এরকম শুনছিলাম, বাট ওটা এক্সপ্লোর করা হয়নি। তবে যদি এডব্লিউএস এ নাও থাকে, লোকাল হোস্টে বা এপিআই রিলেটেড মানে হ্যান্ডেলিং ওইগুলা করা থাকলেও হয়। তবে এ ব্যাপারে মনে হয় আরেকটু ভালো বলতে পারতেন সজীব ভাই, উনি আছেন কিনা? সজীব ভাই থাকলে হয়তো অ্যান্সারটা ভালো দিত। জি ভাই, এই ডিপ্লয়মেন্টের ব্যাপারটা যদি আপনি একটু খুলে বলতেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি, থ্যাংক ইউ ফর গিভিং মি দ্য ফ্লোর। অ্যাকচুয়ালি দেখেন, আমরা যখন একটা এমএল মডেল ডিপ্লয়মেন্টে চাই, সেখানে হচ্ছে কিছু ব্যাপার থাকে যে অ্যাকচুয়ালি আপনি যখন এডব্লিউএস এ ডিপ্লয় করেন বা ধরেন আপনি হচ্ছে বা যে কোনো একটা ক্লাউড সার্ভিসে ডিপ্লয় করেন, এটা অ্যাকচুয়ালি আপনাকে ডিপ্লয়মেন্টে কি অপরচুনিটি দিচ্ছে? এটা দিচ্ছে হচ্ছে আপনাকে একটা কন্টেইনার, আপনাকে দিচ্ছে হচ্ছে গিয়া একটা হচ্ছে ডকার, যেখান থেকে আপনি হচ্ছে চালাইতে পারতেছেন এরকম কিছু, তাই তো? এটাই আপনি জাস্ট এডব্লিউএস এ ভার্চুয়ালি চালাচ্ছেন ওদের সার্ভিসটা ইউজ করে, যাতে আপনার আপনার ডিপ্লয়মেন্ট স্কেলেবল হয়, বা ধরেন আপনি হচ্ছে যে জিনিসটা টোটালি একদম করতে পারেন। এখন আপনার কোশ্চেন হচ্ছে যে এডব্লিউএস তো অনেক কস্টলি, আমি নিজে কি করব? তাহলে ডকার বা কন্টেইনারের অল্টারনেট কি আছে? ইউ ক্যান গো ফর কুবারনেটিস, যেটা আপনি লোকালি চালাইতে পারবেন, অর ইউ ক্যান গো ফর দ্য ডকার, যেটা আপনি লোকালি চালাইতে পারবেন। এখন বলতে পারেন ভাই, এখন আমার সিস্টেমের তো কনফিগারেশন অনেক ভালো, আমার লোকাল সার্ভিসে যদি আমি চালাই, কিন্তু এটা আমি কিভাবে এডব্লিউএস এর স্কেলেবল করব? বা তো আপনি যখন কুবারনেটিসে যাবেন বা ডকারে যেগুলো আছে, আপনি কুবারনেটিসে গেলে হবে কি যে আপনার কেএটিএস যেটা থাকে আর কি, এখানে আপনি ইনগ্রেস আছে, হেলম চার্ট আছে, এখান থেকে আপনি আপনার সিস্টেমটার একটা ইনিশিয়াল কনফিগারেশন সেট করে দিতে পারবেন। ফর এন এক্সাম্পল, মাই সিস্টেম উইল ইউজ 1 GB 2 GB 3 GB অফ র্যাম or 2 3 কোর 4 কোর সিপিইউস। এটা আপনার লোকাল সিস্টেম থেকে ওরা একটা আইসোলেট এনভায়রনমেন্ট বানাবে, যেটা হচ্ছে একটা স্যান্ডবক্স হিসেবে কাজ করবে আপনার ডিপ্লয়মেন্টের জন্য।
যেটা আপনি ক্লাউডে করতেন ওটাকে আপনি লোকালে করবেন। আপনি তো শুধুমাত্র ইনস্ট্যান্স দরকার, ওটা আপনি ডেপ্লয়মেন্ট অলরেডি পারেন, যে কিভাবে একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করে ওটা আপনি শেয়ার করতে পারেন। যখন আপনি কুবারনেটিসে করবেন তারপরে আপনি যাবেন হচ্ছে আপনার লোড টেস্টিং এর ক্ষেত্রে। লোড টেস্টিং মানে হচ্ছে ধরেন আপনি এখন অনেক ফ্রেমওয়ার্ক আছে যে আপনি সিম্বল 10 লাইন বা 12 লাইন কোড লিখে, যেমন আপনি যদি চিন্তা করুন লোকাস্ট আছে, K6 আছে, জেমিটার আছে, তো এগুলো দিয়ে আপনি হচ্ছে লোড টেস্টিং করবেন। যদি আপনার কুবারনেটিস থেকে আপনি ডেপ্লয় করতে পারেন লোকালি ডেপ্লয় করে, আপনি হচ্ছে 100,000 or 200 রিকোয়েস্ট একটা সিম্পল আইসোলেটেড স্যান্ডবক্স এনভায়রনমেন্ট থেকে বের করে নিয়ে আসতে পারেন। দ্যাট মিনস দিস মডেল ইজ প্রোডাকশন রেডি। যে আপনার 10,000 বা 15,000 বা 1,000 রিকোয়েস্ট আসলে আপনি শুধু ভার্টিক্যালি আপনার রিসোর্স বাড়াবেন আর ওটা লোড ব্যালেন্সার দিয়ে হ্যান্ডেল করে নিবে। সো আপনি লোকালি যদি কুবারনেটিসের দিকে আগান আপনার উইথ ডকার এন্ড কুবারনেটিস, তাহলে আপনার হবে যেটা যে আপনি ক্লাউড এনভায়রনমেন্ট আপনি লোকাল সিস্টেমে পাবেন বাট ইটস ফ্রি। সো আপনি এভাবে করে ডেপ্লয় করতে পারবেন, যে লোড ব্যালেন্সারের প্র্যাকটিসটাও আপনি কুবারনেটিসের মাধ্যমে করতে পারবেন। আই গেস ইউ গট ইউর অ্যান্সার। বুঝতে পারছি। আমি একটু হালকা অ্যাড করে দিচ্ছি, একটা কাজ করতে পারেন আপনার যদি হচ্ছে নর্মাল কোনো ব্যাংকেরও ডেবিট কার্ড থাকে, জিসিপি তে হচ্ছে আপনি এনরোল করলে $200 হচ্ছে ক্রেডিট পাবেন, ফ্রি ক্রেডিট। আর যদি এর সাথে ভার্টেক্স এ আবার যদি এনরোল হন তাহলে হচ্ছে ওইখান থেকে আরো 100 ক্রেডিট পাবেন। সব মিলে এখানে হলো 300 ক্রেডিট। এটা দিয়ে মোটামুটি আপনি আশা করি 1 মাস অ্যাটলিস্ট টেস্ট করার জন্য আই থিঙ্ক গুড। আমি কাজ করেছি, তো মোটামুটি লেভেলের কনফিগারেশনে কোনো কিছু একটা নিলেও মান্থলি প্রায় 50-এর মতো চলে যায়, 50 থেকে 53 এরকম একটা ক্রেডিটের মতো যায়। আপনি বেশ কয়েক মাস ইউজ করতে পারবেন আশা করি যদি ইয়া হয়। আর এছাড়া হচ্ছে আপনি যদি চান তাহলে হচ্ছে ক্যাগলও বেশ কিছু সুযোগ সুবিধা দেয়। ক্যাগল থেকেও হচ্ছে আপনি মডেলটা ওইখানে ছেড়ে ডিপ্লয় করে আপনি পরবর্তীতে ওইটা নিয়ে কাজ করতে পারেন কিছু। আর হচ্ছে এমগ্রক একটা আছে যেখান থেকে আপনি ছেড়ে লোকাল পিসি থেকে এটা হচ্ছে আপনি একটা অ্যাক্সেসেবল লিঙ্ক আকারে আপনি হচ্ছে ডিরেক্টেড করতে পারবেন। আপনি যদি চান যে আপনি বাইরেও লিঙ্কটা অ্যাক্সেস করতে চান, এটা পিসির অন থাকতে হবে, দেখা গেছে যে আপনি এনগ্রকে বাইপাস করে দিয়ে ওইটা ইউজ করতে পারবেন। এরকম বেশ কিছু উপায় আরো আছে। যদি মানে চান যে আরেকটু আমার ভালো একটু জিপিইউ দরকার, ভালো একটু ইয়া দরকার, ওই ক্ষেত্রে কিছু খরচ করে রানপডে আমি সঠিকভাবে দুজনে কাজ করেছি, রানপডটা আপনি ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা ভাই, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল, এখন বুঝতে পারছি কিনা অন্য আগে কোশ্চেন করতে চাইলে করতে পারেন, আমি হয়তো লাস্টে বা কোশ্চেনটা করি, আবার না হলে আবার দেখা যাচ্ছে আমি পুরা সব সময় নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, সজীব ভাই আগের কোশ্চেনে অ্যান্সার বলেছিলেন যে আসলে এখন এলএলএম গুলো এত অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের আসলে ইন্ডাস্ট্রি লেভেলে তেমন প্রয়োজন পড়ে না আলাদাভাবে এলএলএম ট্রেন করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটা চ্যাটজিপিটি বা যে কোনো মডেল একটা এপিআই নিয়ে ওটা ধরেন যে মেন কথা হলো চ্যাটজিপিটি র্যাপার বা অন্য র্যাপার টাইপের, ওটাকে র্যাপ করে ওর উপরে আমাদের প্রয়োজন মতো কম বা অন্য কাস্টমাইজেশন বসে আমরা ব্যবহার করছি। সেই ক্ষেত্রে মানে টোকেন অপটিমাইজেশন বা ধরেন যে কথার কথা আমাকে চ্যাটজিপিটি ধরেন কথার কথা বলছে 1 মিলিয়ন টোকেন দিল, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি আমার অ্যাপের ক্ষেত্রে মানে কিভাবে এটা অপটিমাইজ করতে পারি। ধরেন যে প্রথমে আমি ওই এপিআই দিয়ে আমার অ্যাপটা ডিজাইন করলাম, সে লেটসে আমার একটা রেসপন্স পাইতে আমার কথার কথা 200 টোকেন লাগছে। তো এই ক্ষেত্রে আসলে অপটিমাইজেশনটা ধরেন যে 200 টোকেনটা আমার হচ্ছে না, আমার তো আরো কমাইতে হবে। তো সেই ক্ষেত্রে এই প্রসেস গুলা একটু যদি শেয়ার করতে পারি। আচ্ছা, তো আপনি বলেন টোকেন অপটিমাইজেশন যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি দেখেন টোকেন অপটিমাইজেশন উইল বি ফুলি ডিপেন্ডেন্ট অন বিজনেস কেস অ্যাকচুয়ালি। যেখানে আপনার টোকেন অপটিমাইজেশন, টোকেন কস্ট, এভরিথিং উইল বি ডিপেন্ড অন ইউর প্রম্পট ইঞ্জিনিয়ারিং। সো যদি আপনি সেটা যেগুলো অলরেডি প্রিটেন্ট মডেল আছে এখান থেকে জেনারেট করতে চান, ঠিক আছে, আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা এমন ভাবে করতে হবে যে আপনি খুব শর্ট, প্রিসাইজ অ্যান্ড স্মুথ অ্যান্সার পাচ্ছেন। এটা হচ্ছে আপনার সিস্টেম লেভেলে আপনার হচ্ছে টোকেন অপটিমাইজেশন করা। আর যদি চান না আমি হচ্ছে যে আমি এই উইন্ডোটা আমি এক্সিডই করবো না, ঠিক আছে, যে মাল্টিপল রিকোয়েস্ট হলেও আমার একটা সিঙ্গেল অপটিমাইজেশনের মাঝখান দিয়ে যাবে, যেটা হচ্ছে আমার টোকেনটাকে কন্ট্রোল করবে। ওইসব ক্ষেত্রে আপনার ধরুন অনেক টেকনিক আপনার হচ্ছে টেকনিক অ্যাভেইলেবল। ফর এক্সাম্পল আপনি স্লাইডিং কনটেক্সট উইন্ডোতে যেতে পারেন, বা ধরেন আপনি দেখতেছেন যে একটা টোকেন কাউন্টার রাখতে পারেন, যে আপনি চিন্তা করতেছেন যে একটা প্রবাবিলিস্টিক
যে এই টোকেন জেনারেশনের সময় বা একটা রেসপন্স জেনারেশনের সময় আমার এই কোশ্চেনের জন্য বা আস্কিং এর জন্য আমার সিস্টেমটা 5,000 টোকেন খরচ করতে পারে, কিন্তু আমার এক্সিড হচ্ছে গিয়ে মানে আমার চাহিদা হচ্ছে আমি 2,000-এর মধ্যে শেষ করব বা 1,000-এর মধ্যে শেষ করব। ওই ক্ষেত্রে আপনি একটা সিঙ্গেল কনস্ট্রেন্ট অ্যাড করে দিতে পারেন যে অ্যাকচুয়ালি আমার এত বেশি টোকেন চলে গেলে যদি এটা হচ্ছে এস্টিমেটেড ক্যালকুলেট কস্ট, এটা এমন না যে আপনি কল দিয়ে পরে দেখবেন। এটার জন্য টিক টোকেন আপনি ইউজ করতে পারেন, যেটা হচ্ছে আপনার টোকেন কাউন্ট করবে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা সার্টেন টাইমে যাওয়ার পরে আপনি হচ্ছে একটা এক্সট্রা ফিল্টার লাগাই দিবেন, যেটা হচ্ছে সামারাইজেশন ফিল্টার। যে ফিল্টারটা আপনার টোটাল ইনপুট ডেটা এবং আপনার টোটাল প্রম্পটের একদম সিওটি যেটা আছে বা চেইন অফ থটস যেটা আছে এটাকে একদম শর্টকাটে একটা টোকেন সে নিয়ে আসবে, মানে অ্যান্সার নিয়ে আসবে। সো এইটা একটা ওয়ে যে আপনি আপনার টোকেনটা অ্যাকচুয়ালি কম ইউজ করতে পারেন অপটিমাইজেশন এবং অপটিমাইজড ওয়েতে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি লিঙ্কডইনটা একটু শেয়ার করে দিতেন খুব ভালো হতো। হয়তো মাঝে মাঝে একটু মেসেজ দিয়ে বিরক্ত করবো আর কি। No, I guess you can add on our community, so all the mentors LinkedIn are available over there, right, Rakib, if I'm not wrong? হ্যাঁ জি ভাই, ওই আমাদের গ্রুপটাতে সব অ্যাভেলেবেল আছে। আপনি ডিসকর্ডেও আমাদেরকে পাবেন, ওখান থেকেও আপনি মেসেজ দিয়ে করতে পারেন। আমাদের বোধহয় একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে এখন, আপনি ওখানেও অ্যাড হতে পারেন। জি ভাই, আমি সবগুলোতে অ্যাড আছি। থ্যাংক ইউ। হুম, মানে আপনাদেরকে খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যাবে আর কি, এই জন্য। আচ্ছা তাহলে আপনি লিঙ্কডইন ওখান থেকেই ইয়া করতে পারেন। ওখানে আমাদের ওই প্রত্যেকটা ইমেল স্যাটারডে ইয়ার নিচে ওখানে সব দেয়া আছে যে কোন কোন মেন্টর আছেন আর কি, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। রিসার্চ রিলেটেড একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্বর্ণালী সরকার প্রশ্নটা করেছেন। ক্যান আ পারসন পারসু solely as a researcher without becoming a professor, also being involved in engineering building projects? What should be the roadmap? এটার মধ্যে হয় অ্যান্সারটা এসেছে আলোচনার মধ্যে। তবু আমি আরেকবার জিজ্ঞেস করছি, মাজেদুল ভাই বা মানসুর নাজনীন যদি এটার অ্যান্সার দিতে চান। হ্যালো, আমি আসলে কোশ্চেনটা নিয়ে একটু কনফিউজড। মানে কোশ্চেনের ফার্স্ট পার্টটা আমি বুঝতে পারছি, কিন্তু সেকেন্ড পার্টটা নিয়ে আমি একটু কনফিউজড। স্বর্ণালী আপু কি আছে নাকি? তাহলে আনমিউট করে কথা বলতে। আসসালামু আলাইকুম আপু, আমি বলতে চাচ্ছিলাম যে একজন ব্যক্তি কি, দ্বিতীয় কোশ্চেনটা ছিল যে এরকম, একজন ব্যক্তি একই সাথে ল্যাবে কাজ করছে এবং উনি কি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবে কিনা, কোনো প্রজেক্ট বিল্ড করা নিয়ে। আচ্ছা, এখানে প্রথম কোশ্চেনটার অ্যান্সারটা আমি আগে দিই যে টিচার না হয়ে আসলে রিসার্চ করা যাবে কিনা। অবশ্যই যাবে। রিসার্চই আসলে আলাদা একটা প্রফেশন, এটার জন্য টিচার হওয়া ম্যান্ডেটরি না। বাট মানে আমি যে ভার্সিটিতে এখন জব করছি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তো এখানে আমি নিজে দেখছি যে প্রফেসররা রিসার্চ করেন, বাট পাশাপাশি এখানকার আলাদা যে রিসার্চ ল্যাব গুলো আছেন ওই ল্যাবে যারা থাকেন তারা জাস্ট পুরোপুরি হচ্ছে রিসার্চার। ওখানে রিসার্চ ইঞ্জিনিয়ার হিসেবে ওনারা আছেন ভার্সিটির আন্ডারে, কিন্তু ওনারা কোনো ক্লাস দেয় না। মানে প্রফেসর বা টিচারদেরকে যেরকম আলাদাভাবে ক্লাস হ্যান্ডেল করতে হয়, স্টুডেন্ট হ্যান্ডেল করতে হয়, এক্সামিনেশন হ্যান্ডেল করতে হয়, ওনাদেরকে ব্যাপারটা ওরকম না। ওনারা প্রপারলি পুরোপুরি রিসার্চের জন্যই আছে। তো এটা আসলে পসিবল। বাংলাদেশে আসলে কতটা পসিবল আমি শিওর না, বাট আমি যতদূর জানি বুয়েটে আসলে এখন বেশ কিছু রিসার্চ ল্যাব আসলে তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন বুয়েটের আন্ডারে বেশ কিছু ইনস্টিটিউশন আছে যেসব জায়গায় একদম প্রপারলি হচ্ছে রিসার্চই করানো হয়, তার মানে রিসার্চের জন্যই মানুষকে রিক্রুট করা হয়। অ্যান্ড বাংলাদেশে আরেকটা অপশন আছে হচ্ছে ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি সামথিং একটা, মানে গভর্নমেন্টের তরফ থেকে আছে, ওখানেও আসলে রিসার্চের জন্যই মানুষকে রিক্রুট করা হয়। তো পুরোপুরি রিসার্চ করা পসিবল উইদাউট বিং এ টিচার অর প্রফেসর।
অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে যে রিসার্চারের পাশাপাশি আসলে মানে ইঞ্জিনিয়ারিং বা বিল্ডিং প্রজেক্ট আসলে করা যাবে কিনা। এখন এটা আসলে কয়েকটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। এখন মনে করেন বাংলাদেশে যদি আপনি চাকরি করেন, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপটেই বলি, ডাবল মানে যদি দুইটা চাকরি অফিসিয়াল যদি জব হয়, মনে করেন আপনি কোনো এক জায়গায় রিসার্চার হিসেবেও আছেন, আবার অন্য আর একটা ইন্ডাস্ট্রিয়াল কোনো জায়গায় যেখানে আপনি রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট রিলেটেড কাজ করছেন সেখানেও আছে, তো এখানে কিন্তু আপনার হচ্ছে দুই জায়গাতেই আপনার প্রপার একটা অফিস টাইম মেনটেন করতে হবে, সেটা আসলে পসিবল না। বাট এমনিতে অনেকেই যেটা দেখা যায়, বা আমি নিজে ওইটা বাজি করছি, যে হচ্ছে দুইটা জব করতাম, একটা অনলাইনে ছিল একটা অফলাইনে ছিল, সো আমি হ্যান্ডেল করতে পারতাম। তো এটা একটা ওয়ে হতে পারে, কিন্তু আপনি আসলে পার্মানেন্টলি পুরো লাইফ এই জিনিসটা আসলে সম্ভবত পসিবল না যে আপনি হচ্ছে রিসার্চও করবেন আবার একটা ইন্ডাস্ট্রিতেও জব করবেন। বাট হ্যাঁ, এমন যদি হয় যে আপনি ইন্ডাস্ট্রিতে জব করছেন পাশাপাশি রিসার্চটাকে আপনি জাস্ট হচ্ছে নিজের ইচ্ছার কারণে বা নিজে রিসার্চ করতে চান এই কারণে আপনি করছেন, সেটা থেকে আসলে কোনো কোম্পানির সাথে আপনি বাউন্ডেড না বা কোনো রিসার্চ ইনস্টিটিউটের সাথে আপনি বাউন্ডেড না, তাহলে হয়তো বা পসিবল। বাট আদারওয়াইজ আপনি একই সাথে দুই জায়গায় জব করতে পারবেন না। আর আমি রিসেন্টলি কাতারে আসার পরে আমি এখানে এটা দেখেছি যে আমি হচ্ছে অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করতে হলে আমার যে কারেন্ট পজিশন আছে এটাকে আসলে আগে টার্মিনেট করতে হবে, তারপরে অ্যাপ্লাই করতে হবে। ইভেন মানে আমি এক জায়গায় কোনো একটা কারেন্ট পজিশনে থাকা অবস্থাতেও আমি অন্য জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না, আমার কারেন্ট পজিশনকে টার্মিনেট করেই অ্যাপ্লাই করতে হবে। তো আপনি যদি দুইটাকেই অ্যাজ এ ফুল টাইম জব হিসেবে নিতে চান তাহলে আসলে পসিবল। ধন্যবাদ আপু। একটা প্রশ্ন এসেছে সুমাইয়া আক্তারের কাছ থেকে, আপনি কি আছেন? কাইন্ডলি একটু আনমিউট করলে। হ্যালো। হ্যালো। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি কি কিছু বলছেন সুমাইয়া আক্তার? আচ্ছা, এটা তোমার মাইক্রোফোনের প্রবলেম আছে, বাট উনি হ্যাঁ হ্যান্ড হ্যাঁ রেজ করে কথা বলার ট্রাই করছেন। ঠিক আছে, আমি অ্যান্সারটা সংক্ষেপে দিয়ে দিচ্ছি। এখানে নলেজ গ্রাফ নিয়ে আমি কাজ করেছি। রিলেশনশিপের এইটা আসলে আপনার ডিপেন্ড করে আপনি কোন মানে ডাটা নিয়ে কাজ করছেন, সেখানে আসলে এন্টিটি গুলা কিরকম এবং তাদের মধ্যে মানে রিলেশনশিপটা কত ধরনের হতে পারে এটা আগেই আপনাকে ক্লাসিফাই করে নিতে হবে। তারপরে আপনি মডেলকে প্রম্পট দিয়ে বলবেন যে এই টাইপের রিলেশনশিপের বাইরে যেন না যায়, তাহলে জিনিসটা আগে থেকে ক্লিয়ার হয়। আহ এই প্রশ্নটা আসলে আর একটু ডিটেল আলোচনা করা যেত, ওইটুকু বোঝা যাচ্ছে না যে চ্যালেঞ্জেস গুলা আসলে আপনি কিভাবে ফেস করছেন। তো আমার মনে হয় আপনার ডোমেইনটা নিয়ে আর একটু বেশি ইলাবোরেটলি ভাবা উচিত, যে কয় ধরনের ম্যানুয়ালি করা ছাড়া কি অন্য way আছে? হ্যাঁ আছে, আপনি এলএলএম এ কল দিয়েও এটা করতে পারেন। কিংবা আরো বেটার হয় হচ্ছে আপনি যেই ডাটা নিয়ে কাজ করছেন ওইটার লিটারেচার রিভিউ, মানে আগে এই পেপার নিয়ে অলরেডি কাজ করা আছে কিনা এবং ওরা অলরেডি রিলেশনশিপ গুলা স্টাবলিশ করেছে কিনা, সেটা ওরা থাকলে আরো বেটার হয়। সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে মিনিমাল হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস। নলেজ গ্রাফের জন্য যদি আপনি ইয়া ইউজ করেন, নিও ফোর যে একটা আছে ওইটায় আপনার ওদের একটা এপিআই আছে, মানে আপনার নলেজ গ্রাফটা ওরা স্টোর করবে হচ্ছে ক্লাউডে, ওটার একটা ফ্রি ভার্সন আছে। তবে অনেক রিলেশনশিপ আপনি কভার করতে পারেন মানে ছোট ছোট প্রজেক্টের জন্য, তো ওটা ইউজ করতে পারেন। ওইটায় বেশি হার্ডওয়্যার আপনার রিকোয়ারমেন্ট লাগে না। আপনি এলএলএম মতো সম্ভবত কল দেবেন এপিআই দিয়ে, তো যদি দুইটাই আপনি এপিআই দিয়ে কল দেন তাহলে খুব বেশি হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট লাগবে না। স্মুথলি কাজ করার জন্য আপনার
16 GB দিয়ে 16 GB র্যামের একটা ল্যাপটপ হলেই হবে। আর যদি মানে মিনিমাল রিকোয়ারমেন্ট 8 GB হলেই পসিবল। তবে যদি আপনার মানে ম্যানুয়ালি স্টোর করতে হয় তাহলে 16 GB মাস্ট রাখা উচিত। কিংবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ক্যাগেল বা ক্লাউড বেসড কোনো মাধ্যমে আপনি শিফট করতে পারেন, গুগল কোলাব ওইগুলা দিয়ে আর কি। আচ্ছা ঠিক আছে, আশা করি উত্তরটা পেয়েছেন। না পেলে আপনি কমেন্ট করতে পারেন। আকাশ ভাই হাত তুলেছেন, আপনি কোশ্চেনটা করুন। ভাইয়া আমার কথা কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাই আমাকে ফ্লো দেওয়ার জন্য। তো ভাই আমার প্রশ্নটা একটু ডিফারেন্ট। আমরা রিসেন্ট হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে আমরা হচ্ছে নাসার যে স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা আছে সেটাতে পার্টিসিপেট করেছি। তো ওইখানে ভাই আমাদের যে প্রবলেমটা, এটা নিয়ে কি আমি আসলে প্রশ্ন করতে পারি কিনা আমি একটু কনফিউজড ভাই। আমি কি করতে পারি যে আমাদের প্রবলেমটা হয়তো ডোমেনের সাথে যায় আমাদের কমিউনিটির? আপনি করতে পারেন, এখন যদি না যায় তাহলে হয়তো অ্যান্সারটা দেওয়া যাবে না, বাট আমরাও শুনি আপনার প্রবলেমটা। আচ্ছা, অনেক ধন্যবাদ ভাইয়া। তো এটা হচ্ছে সরি, সো আমাদের এখন পর্যন্ত সবটা আসলে দেওয়া হয় নাই। 26 তারিখের পরে আমাদের নাসা তাদের ডেটা দিবে, এপিআই প্রোভাইড করা হবে। বাট প্রবলেমটা হচ্ছে এরকম এক্সোপ্ল্যানেট নিয়ে, যে আমাদের আসলে ওইখানে বলে দেওয়া হচ্ছে, প্রবলেম যে ডিসক্রিপশন ছিল সেখানে বলে দেওয়া আছে এক্সোপ্ল্যানেট ডিটেকশন। এখানে এবারের যেহেতু এটা সবচেয়ে অ্যাডভান্স একটা বিষয় তো, এবং ক্যাটাগরি ছিল অ্যাডভান্স, তো ওইখানে এআই ইউজ করতে সরাসরি বলা হয়েছে আসলে। তো আমরা যারা এখানে আমরা কম্পিউটার ভিশন মডেল নিয়ে কাজ করেছি, তারপরে এলএলএম নিয়ে কাজ করেছি, এরকম কয়েকজন মিলে আমরা টিমটা করেছি আসলে, যারা অলরেডি ইয়াতে আছে, কোম্পানিতে আছে। বাট আইডিয়াটা হচ্ছে আমার ভাগে যেটা পড়েছে সেটা হচ্ছে কম্পিউটার ভিশন। বাট কথা হচ্ছে আমি কিছু প্রবলেম চিন্তা করছি, যেমন আমি যদি নাসা থেকে পিকচারে পাই, যে ছবিগুলো পাই, সেটা হতে পারে হাবল টেলিস্কোপ, তারপর জেমস ওয়েবের, তো সেটা তো রেড শিফটেড থাকবে, তাই না ভাইয়া? তো একটা রেড শিফটেড ছবি থেকে আমি কিভাবে বুঝবো যে এটা আসলে এক্সোপ্ল্যানেট? এটা যে এক্সোপ্ল্যানেট এটা বোঝার আসলে উপায়টা কি? এটা তো একটা প্রশ্ন, মানে যদি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বলেন। দ্বিতীয়টা হচ্ছে যে এই রেড শিফটেডটাকে আমি রিকভার করতে হবে, যে আমি আসলে কিভাবে বুঝবো যে এটা এত দূর থেকে আসছে, যে অন্য গ্যালাক্সি থেকে আসতেছে। তো আমার ডেফিনেটলি ওই বিগ ব্যাং বা এরকম একটা টাইম ফ্রেম আমাকে ধরতে হবে এবং ফিরে যেতে হবে ওই টাইম ফ্রেমটা। এটা রিডিউস কিভাবে করে আমি আসলে টাইম ফ্রেম অনুযায়ী ফিরে যাব, এটা একটা প্রবলেম যেটা নিয়ে আমি চিন্তা করছি। তারপরে নয়েজ, যেমন আমাদের পৃথিবীর দিকে যদি নর্মালি তাকাই, আমরা যারা এই ডেটা নিয়ে কাজ করছি, তো নর্মালি আমাদের ওয়াটার ভেপর থাকে, যেটা আসলে খুবই সিগন্যালের সাথে, কার্বন ডাইঅক্সাইডের যে লেয়ারটা সিগন্যালের সাথে খুবই মেসড আপ করে ফেলে আসলে। তো এরকম কিছু থাকলে আমি আসলে কিভাবে রিকভার করব, রাইট? আর আমি নাসাকে বলতে পারি যে আমাকে এরকম টাইপের ডেটা দেন। ফর এক্সাম্পল, আমি যদি টোটাল এক্স-রেতে চলে যেতে পারি, কোনো কিছু চলে যেতে পারি, তো আপনারা কিভাবে আসলে অ্যাপ্রোচ করতেন এই প্রবলেমটা টোটালি কম্পিউটার ভিশনের পয়েন্ট অফ ভিউ থেকে? মডেল এগুলো আসলে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে মানে কিভাবে অ্যাপ্রোচটা করবো, সেটা আসলে যে কোনো মডেল ইউজ করতে পারি। আমরা হয়তো ফিচার এক্সরে করার জন্য মোবাইল নেট ইউজ করতে পারি, বাট অ্যাপ্রোচটা আসলে আমার কনফিউজিং পার্ট লাগছে আর কি। অনেক ধন্যবাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য। অনেক শুভ কামনা আপনাকে আকাশ ভাই কম্পিটিশনের জন্য। কোশ্চেনটা আসলে কম্পিউটার ভিশনের ঠিক আছে, মানে একটু হচ্ছে। মাজিদ ভাই কি আছেন? কিংবা মানসুর নাজনীন, আপনার অ্যাস্ট্রোনমিতে যদি কোনো থাকে সেটা শেয়ার করলে বেবি। আমি আসলে টু বি অনেস্ট আকাশ ভাই কোশ্চেনটা পুরোপুরি বুঝি নাই, কারণ অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনমিতে আমার নলেজ খুবই সামান্য, মানে নাই বললেই চলে। বাচ্চাকালে মনে হয় 2 একবার অ্যাস্ট্রো অলিম্পিয়াডে কম্পিটিশন করছিলাম, তখন যতটুকু জানতাম, এরপরে আর কখনো এটা নিয়ে ঘাটাঘাটি করা হয়নি। আকাশ ভাই, আপনি কি এক কথায় আবার আপনার কোশ্চেনটা একটু রিফ্রেশ করবেন সংক্ষেপে, মানে মেইন? আচ্ছা ভাই, মানে আপু যেটা বলছেন আমিও সেমই আসলে, মানে আমিও অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে আমি আসলে কাজ করি নাই, বাট আমি জানি এক্সোপ্ল্যানেট কি আর কি, সেটা জানি। তো আপনারা যদি চিন্তা করেন যে এই ফিচার গুলো আমি কিভাবে এক্সট্রাক্ট করবো আসলে, যে
একটা পিকচার আমার কাছে দেওয়া হইলো, সেটা হচ্ছে টেলিস্কোপ থেকে, যেটা রেডিও টেলিস্কোপ হতে পারে, জেমস ওয়েব অথবা JWST থেকে হতে পারে। তো এটা থেকে আপনি কিভাবে এক্সোপ্ল্যানেট, যে এটা মডেলকে আমি চিনাবো কিভাবে, ওই যে রেড শিফটের যে ব্যাপারগুলা, রেড শিফটেড বলতে আসলে যে মানে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আচ্ছা, এইটাতে না গিয়ে আমরা যদি বলি যে মেসড আপ যে নয়েজ গুলা আছে, নয়েজ গুলা থেকে আপনাকে কি কিভাবে ভাই মডেল একটা মানে ছবি দেয়া থাকবে নাকি আচ্ছা, অনেক? আমি যদি এখানে ইন্টারাপ্ট, হ্যাঁ শিওর। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আসলে সেম কোশ্চেনই করতে যাচ্ছিলাম রাকিব। তাহলে হচ্ছে আকাশ ভাইয়ের প্রশ্ন যেটা, যে আমার ডাটা সেটটাকে আমি টেলিস্কোপের ইমেজ হিসেবে করতে পারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমাকে ইমেজ দেওয়া হবে এবং আমি ইমেজের জন্য রিকোয়েস্ট করতে পারি, মানে আমাকে নাসা বলে দিচ্ছে আমি রিকোয়েস্ট করতে পারি এপি এর জন্য, তো আমি ইমেজের জন্য রিকোয়েস্ট হয়তো করব, তো টেলিস্কোপের ডেটা দেওয়া হবে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে ইমেজের মানে সংখ্যা কত? অনেকগুলো ইমেজ দিবে, মানে পুরো একটা ডাটা সেট দিবে, নাকি একটা বা দুটো ইমেজ দিবে? না না, ইমেজ যেহেতু মডেল ট্রেন করব, হয়তো অনেক ইমেজ দিবে, অথবা আমিও তো নাম্বার বলে দিতে পারি। গতবার যে টিমটা কাজ করেছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে ইমেজ আসলে একটু বাল্কি আকারেই থাকে, তো আচ্ছা আচ্ছা, এইটা অন্তত। এখানে আমি আসলে জানি না আমি দুটি পয়েন্ট অ্যাপ্রোচটা ঠিক করতে পারি কিনা, বাট হচ্ছে আমার মাথায় আইডিয়াটা আসলো, সেটা হচ্ছে আমরা নর্মালি যেভাবে কম্পিউটার ভিশনের প্রবলেম গুলোকে হ্যান্ডেল করি, আপনারাও কিন্তু সেম ওয়েতে হ্যান্ডেল করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি যে আপনি যেহেতু অ্যাস্ট্রোনমি সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে, তাহলে মানে আপনি নিজে তো খালি চোখে দেখে মানে ইমেজে কোনগুলো এক্সোপ্ল্যানেট বা কোন পার্টটাকে আপনার মডেলকে চেনানো দরকার, সেটা তো আপনি নিজে তো আইডেন্টিফাই করতে পারবেন, আপনি বা আপনার টিমমেটরা। আপু, মানে সরি, এটা ঝামেলাটা হচ্ছে যে ওই নয়েজ গুলা, মানে নয়েজ গুলা থেকে কিভাবে, মানে ওরা বুঝে কিভাবে এটা ম্যানুয়ালি হচ্ছে। নর্মালি যে অ্যাপ্রোচটা এখন মানে নাসা হচ্ছে প্রবলেম ডেসক্রিপশনই বলে দিছে, যে এখন হয়তো কোনো একজন বিজ্ঞানী বসে বসে সে ম্যানুয়ালি আসলে ইয়া করে আর কি, হয়তো তার অনেকটা লম্বা সময় যায়, তো এটাকে ইয়া করে ফেলা আর কি, অটোমেটেড করে ফেলা আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, অটোমেটেড করা তো সিস্টেমটা আসলে আমার মনে হয় যে কাইন্ড অফ সিমিলার ওয়েতে করতে পারি। ফার্স্ট অফ অল, যদি ইমেজ ডাটা সেটই হয়, তো আপনার নয়েজ গুলোকে দূর করার জন্য যেটা ফার্স্ট করতে হবে, ইমেজের নর্মাল যে ক্লিনিং প্রসেস বা প্রি প্রসেসিং এ আমরা নর্মালি যে প্রসেস গুলো ইউজ করি ইমেজের, আপনি সেগুলো দেখতে পারেন একদম বিভিন্ন ইমেজ অপটিমাইজেশন টেকনিক থেকে শুরু করে প্লাগি, তারপরে গামা, এই ধরনের যে ব্যাপারগুলো থাকে, বা হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশন, এগুলোর মাধ্যমে আপনাকে ফার্স্টে দেখতে হবে যে আপনি যে নয়েজ গুলোকে আসলে রিমুভ করতে চাচ্ছেন, বা ইমেজের হচ্ছে রেজলিউশন কমিয়ে বাড়িয়ে, এরকম বেশ কিছু অপশন আছে। আর আরেকটা হচ্ছে প্যাথোলজির ক্ষেত্রে আমরা আরেকটা কি যেন টার্ম ইউজ করি, আচ্ছা ওই টার্মটাও হচ্ছে রেজলিউশনের সাথেই সম্পর্কিত। তো ফার্স্টে আপনাকে হয়তো একটু সার্চ করে পেয়ে যাবেন আপনার ইমেজের প্রিপ্রসেসিং যেটা হতে পারে, লিটারেচারে দেখলেও হয়তো বা পাবেন, যেহেতু আপনার ডোমেনটা একটু আলাদা, যে এই ডোমেনে আসলে কি ধরনের প্রিপ্রসেসিং করা হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আপনি এই প্রিপ্রসেসিং করে আপনার নয়েজ যেগুলোকে আপনি রিমুভ করতে চাচ্ছেন, এগুলো যেন ইমেজ থেকে আপনি রিমুভ করতে পারবেন। এক্স্যাক্টলি টু দি পয়েন্ট কোনটা করলে কাজ হবে, এটা আসলে আপনাকে মডেল রান করে দেখে ট্রায়াল এন্ড এররে গেলে ভালো হয়। আর সেকেন্ডে আসলে মডেলকে কিভাবে বোঝাবো যে হচ্ছে যে এটা হচ্ছে আমার এক্সোপ্ল্যানেট, বা আমি যে টার্গেট জিনিসটা মডেলকে বোঝাইতে চাচ্ছি। তো এটার জন্য আপনার যদি এমন হয় যে আপনার যে ইমেজ ডাটা সেট আছে, ওই ডাটা সেটে আসলে যে জিনিসটা আপনার টার্গেট বা যে ক্লাসটাকে আপনি ক্লাসিফাই করতে চাচ্ছেন, সেটা বাদেও আরো অনেক বেশি এলিমেন্ট আছে, তাহলে আপনারা যেটা করতে পারেন যে ম্যানুয়ালি ইয়ে করতে, মানে ডিরেকশন অ্যালগোরিদম গুলো যেভাবে কাজ করে, যে আমার যে এলিমেন্টটাকে আমি ধরে নিলাম যে এই এলিমেন্টটাকে আমাকে হচ্ছে মডেলকে বোঝাতে হবে যে এই এলিমেন্টটা তোমার চেনা দরকার, তাহলে আপনারা ম্যানুয়ালি ডাটা সেটকে অ্যানোটেট করে নিতে পারেন, যে আমি একটা বাউন্ডিং বক্স রিজিয়ন দিয়ে দিলাম, তো এই রিজিয়নটাকে হচ্ছে মডেলকে চিনতে হবে। দেন আপনি বাউন্ডিং বক্স ক্রিয়েট করে ম্যানুয়ালি যদি ডাটা সেটটাকে প্রিপেয়ার করেন, এরপরে যদি মডেলকে দেখান, তাহলে আসলে ডিপ লার্নিং মডেলগুলো অটোমেটিক্যালি আসলে ফিচার এক্সট্রাক্ট করে, আমাদের আলাদা করে ফিচার এক্সট্রাকশন করার দরকার হয় না। মডেলকে জাস্ট আমাকে বোঝানো লাগবে যে হ্যাঁ এই জায়গাটুকু তোমাকে বুঝতে হবে, যে এই এক্সোপ্ল্যানেটটাকে তোমাকে দেখতে হবে। এটা হচ্ছে একটা ওয়ে হতে পারে। আর সেকেন্ডলি যদি এমন হয় যে আপনাকে শুধুমাত্র এক্সোপ্ল্যানেটের ইমেজ গুলোই দিয়েছে এবং এই ইমেজে অন্য কোনো এলিমেন্ট আর আসলে নাই, তাহলে আপনি সরাসরি জাস্ট ইমেজের নাম ওয়াইজ ক্লাসিফিকেশন অ্যালগোরিদমের মাধ্যমে এটা করতে পারেন। আর থার্ড ওয়ে যেটা হচ্ছে, আপনি যদি ম্যানুয়ালি ফিচার এক্সট্রাকশন করতে চান, এমন যদি হয় যে হ্যাঁ ডিপ লার্নিং মডেল আসলে ভালো কাজ করছে না,
আপনি ম্যানুয়ালি ফিচার এক্সট্রাকশন করতে চাচ্ছেন, দেন তারপরে হচ্ছে মানে ক্লাসিফিকেশন অ্যালগরিদমে মডেলকে ফিট করাতে চাচ্ছেন। তো ম্যানুয়ালি ফিচার এক্সট্রাক্ট করতে চাইলে আমি বলবো যে হচ্ছে আমাদের যে মানে ডিপ লার্নিং মডেলগুলো যেভাবে কাজ করে, ওরা আগে হচ্ছে ফিচার এক্সট্রাকশন করে, তারপরে লাস্টে যে সে হচ্ছে ক্লাসিফাই করে। আপনি ক্লাসিফিকেশনের পার্টগুলোকে হচ্ছে বাদ দিয়ে আপনি এখানে যে মেন যে ডিপ লার্নিং মডেলগুলো, আমি যদি ধরে নিই একটা সিএনএন কে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, তো আপনি এটাকে হচ্ছে অ্যাটেনশন বেসড করে দিতে পারে, যে আপনার যে ক্লাসটাকে আসলে ক্লাসিফাই করা দরকার সেটাকে আপনি অ্যাটেনশন বেসড করে মানে আমি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে যতদূর জানি যে কোনো একটা ফিক্স ক্লাসকে যদি আমি বের করে আনতে চাই বা মডেলকে যদি বোঝাইতে চাই, অ্যাটেনশন আসলে ওইখানে ভালো কাজ করে। তো এটা একটা ওয়ে হতে পারে। বাট হ্যাঁ, এই আপনি যদি মডেল দাঁড় করাইতে পারেন একটা, তারপরে আমি হলে যেটা করতাম, যেহেতু আমার নিজের অ্যাস্ট্রোনমিতে খুব বেশি এক্সপিরিয়েন্স নাই, আমি হয়তো আগে একটা মডেল দাঁড় করাইতাম, তারপরে আসলে প্রিপ্রসেসিং গুলো একটা একটা করে ট্রাই করতাম এবং দেখতাম যে কোন প্রিপ্রসেসিং এ আসলে আমার রেজাল্টটা ভালো আসতেছে, বা কোন প্রিপ্রসেসিং অ্যাপ্লাই করার পরে মডেল বেটার ওয়েতে ওটাকে চিনতে পারতেছে। ওটাই তাহলে মডেলের জন্য আসলে স্ট্রং পয়েন্ট। আরেক ধন্যবাদ আপু। হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল যে ওই এটা যদি কোনো ভাইয়া অথবা আপু যদি আনসার দিতেন, যে এরকম মেসি ডেটা খুবই এরকম ডিস্টোরশন থাকে, খুবই নয়েজ থাকে, এই ডেটার জন্য আসলে কোন প্রিটেইন মডেলটা আসলে বেটার কাজ করে, ওইটা মানে এরকম কোনো ইয়া আছে কিনা, মডেল আছে কিনা? ভাইয়া আপনার যে এক্সো প্ল্যানেট থাকবে, এটা বাদে ওই ছবিতে আর কি কি টাইপের মানে বস্তু থাকতে পারে, কয় ধরনের ক্লাস এখানে হতে পারে সর্বোচ্চ, এটা কি নাসা বলে দিছে? না, এটা এখনো বলে নাই, মানে ওরা ডেটা সেট পাবলিশ করবে আই গেস 26 সেপ্টেম্বর। বাট এর আগে আমাদের একটা ইয়া দিতে হবে, ভিডিও পাবলিশ করতে হবে। তো ওইখানে আমরা একটু চাচ্ছিলাম টেকনিক্যাল কিছু ডিটেলস গুলো অ্যাড করি, এর জন্য আর কি আমি এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম আর কি। বাট ইমপ্লিমেন্টেশনে যাবো 26 তারিখের পরে আমরা। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি যেই মানে প্রিট্রেন মডেল যেটা ইউজ করবেন, ওইটা আসলে নির্ভর করবে যে ওর মধ্যে মানে ওই প্রিট্রেন মডেল যেগুলোর উপর প্রিট্রেন্ড, ওইগুলোর মধ্যে আপনার মানে অ্যাস্ট্রোনমিক্যাল ছবি টবি আছে কিনা। ওই ধরনের থাকলে হয়তো বেটার কাজ করতে পারে, বাট আই এম নট শিওর, এটা মানসুরা হয়তো বলতে পারবে। আমি নিজেও আসলে শিওর না, বাট ম্যাক্সিমাম মানে যদি ক্লাসিফিকেশনের ধরি, তো ম্যাক্সিমাম ট্রান্সফার লার্নিং মডেল গুলো কিন্তু ইমেজনেটের উপরে হচ্ছে প্রিট্রেন্ড করা। তো আকাশ ভাই এটা খুঁজে দেখতে পারেন যে ইমেজনেটের মধ্যে আসলে অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা আছে কিনা। যদি ইমেজনেটের উপর অ্যাস্ট্রোনমিক্যাল ডাটা থাকে, তাহলে আপনি যে কোনো ক্লাসিফিকেশন অ্যালগরিদমই রান করে দেখতে পারেন। বাট যেহেতু আপনি আবার স্কেচ থেকে রান করবেন, প্রিটেন্ড আসলে প্রিটেন্ডের মধ্যে আপনার মানে ইমেজনেট না থাকলেও মানে আপনার টেলিস্কোপ ডাটা না থাকলেও আসলে সমস্যা নাই। তো এখানে আসলে মানে ইনিশিয়ালি এখনই বলা খুব কঠিন যে আসলে কোন মডেলটা ভালো কাজ করবে, এটা বলা সম্ভবই না যাকে বলেন। তো এটা আসলে ট্রাই করে দেখতে হবে যে কোন মডেলগুলো আসলে ভালো কাজ করতে পারে। এখন আপনি ক্লাসিফিকেশন করেন বা ডিটেকশন করেন, অথবা যদি সেগমেন্টেশন যেটাতেই আপনি যাইতে চান না কেন, আপনি ওই মডেলগুলো আপনাকে ট্রাই করে দেখতে হবে। বা আরেকটা ওয়ে হতে পারে যে টেলিস্কোপ ডাটায় কিন্তু আসলে অনেক বেশি রিসার্চ হয়, আমি যতদূর জানি অনেকেই রিসার্চ হয় টেলিস্কোপ ডাটার উপরে। আপনি সার্চ করে দেখতে পারেন যে আসলে টেলিস্কোপ ডাটার উপরে কি ধরনের কাজ হয়েছে, তারা কি ধরনের মডেল আসলে ইউজ করেছে। তো ইনিশিয়ালি আপনারা যে ভিডিও প্রেজেন্টেশন করবেন সেটার উপর মানে আপনার লিটারেচারে কি কি আছে এটার উপর ভিত্তি করে একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারে। আর আলটিমেটলি তো আপনাকে নিজেকে মানে আর কি মডেল রান করে দেখতেই হবে যে কোনটা বেটার কাজ করছে। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনাকে তো মানে প্রি প্রসেস করে অ্যানোটেশন হয়তো করতেই হবে। তো যেহেতু আপনি এক্সো প্ল্যানেট মানে ওই ধরনের বস্তু বা ছবিতে কি কি থাকবে ওইগুলা তো হয়তো আপনার জানা থাকবে, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, কোন একটা ভিশন ল্যাঙ্গুয়েজ মডেলে আপনি প্রম্পটিং করে মানে অ্যানোটেশন ম্যানুয়ালি না করে আপনি চেকটা শুধু ম্যানুয়ালি করতে পারেন। এবং ওই ভিশন ল্যাঙ্গুয়েজ মডেল কিন্তু এখন অনেক ভালো, ও মোটামুটি সব ছবি অলরেডি দেখছে পৃথিবীতে যত কিছু আছে। তো ওকে দিয়েই আপনি ওই একটা ছবিতে কোন রিজিয়নে কি কি থাকতে পারে বা কেন হচ্ছে এইটাই এক্সোপ্ল্যানেট, ওই রকম কিছু যদি আপনি জেনারেট করে অলরেডি দিতে পারেন, তাহলে অ্যানোটেশনটা আরেকটু বেটার হতে পারে।
তো এরপর যখন আপনি হচ্ছে, হ্যাঁ বলেন। আচ্ছা, এরপর আপনি যখন হচ্ছে মানে ট্রেন করবেন শুধু, তাহলে আপনার চেকটা করতে হবে, এতে ম্যানুয়াল লেবারটা একটু কমে যাবে। হ্যাঁ, এখানে আসলে আমি অ্যাড করতে ভুলে গেছিলাম। আমি যখন অ্যানোটেশনের কথা বলেছি, ম্যানুয়াল অ্যানোটেশন আসলে যদি অনলাইনে এখন অনেক অ্যানোটেশন টুল আছে যেগুলো আসলে অটোমেটিক্যালি অ্যানোটেশন করে যায়, যেরকম সিভিএটি বা এরকম আরো কয়েকটা টুল আছে। এগুলো দিয়ে অ্যানোটেশন করে আপনি যদি বুঝতে পারেন যে আসলে যে হ্যাঁ আমার অ্যানোটেশনটা পারফেক্টলি আসছে, তাহলে আসলে ম্যানুয়ালি অ্যানোটেশন করার দরকার নাই। বাট যদি এগুলো দিয়ে অ্যানোটেশন করার পর দেখা যায় যে না পুরোপুরি পারফেক্টলি আসছে না, কিছু কারেকশন দরকার, তখন আসলে কারেকশন করা লাগতে পারে। বাট ফার্স্টে ম্যানুয়ালি না যাওয়াই ভালো, কারণ ম্যানুয়ালি অ্যানোটেশন করতে আসলে অনেক টাইম লাগে। বাট হ্যাঁ, এই প্রবলেমটা আসলে আমার মতে যে মানে মডেল তখনই খুব পারফেক্টলি বুঝতে পারবে যখন আপনি বা আপনার টিমমেটরা আসলে ব্যাপারটা সম্পর্কে খুব ক্লিয়ার কাট আইডিয়া থাকবে। কারণ আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা দেখেছি, একটা মডেল বা প্রবলেম ডোমেন সম্পর্কে আমার যত ক্লিয়ার আইডিয়া থাকে, তখন আমি আসলে মডেলকে বোঝাতে পারি যে হ্যাঁ তোমার আসলে এই ওয়েতে থিঙ্কিং করা উচিত বা মডেলের এই ওয়েতে ভাবনা চিন্তা করা উচিত, তাহলে হয়তো এই জিনিসটাকে বুঝতে পারবে। তো ফার্স্ট অফ অল আমার এটা আরেকটা সাজেশন থাকবে যে আপনারা নিজেরা আসলে প্রবলেম ডোমেন সম্পর্কে খুব ক্লিয়ার কাট আইডিয়া নেন। আকাশ ভাই, আপনার আর কোনো কি কোশ্চেন আছে রিলেটেড? হ্যাঁ, অনেক ধন্যবাদ ভাইয়া, আমি নোট নিয়েছি সবগুলা। আমি এগুলা ইমপ্লিমেন্ট করবো। অনেক ধন্যবাদ ভাই এবং আপু, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমাদেরও অনেক ইন্টারেস্টিং লেগেছে আপনার প্রজেক্টটা। আমি আশা করব যে আপনি এই কম্পিটিশনে পার্টিসিপেশনের পরে আমাদেরকে জানাবেন যে এটা আসলে কেমন হয়েছে, বা আপনারা কি অ্যাপ্রোচ নিয়েছিলেন, বা আপনি আমাদের ওই লিঙ্কডইন গ্রুপে একটা পোস্টও করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সটা। আপনার প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং মনে হলো। আহ, অনেক শুভকামনা থাকবে আপনার কম্পিটিশনের জন্য। হ্যাঁ, ধন্যবাদ। আমি শেয়ার করে দেবো ডিটেলস গুলো, আমাদের টিম ভিডিও যেগুলো থাকবে ইনশাল্লাহ শেয়ার করে দেবো ভাইয়া। জি, আহ, আমরা অনেকক্ষণ কথা বললাম, শেষের দিকে আমরা চলে এসেছি। আহ তৌফিক ভাই কি আছেন? আমরা কি শেষ করে দেব? হোপফুলি সব প্রশ্নের মানে আংশিক পার্শিয়াল হলেও অ্যান্সার গুলো দেওয়া হয়ে গেছে, আর কারো কোনো কোশ্চেন থাকার কথা না অন্তত আজকে। তো আমরা হয়তো শেষ করে দেবো কিছুক্ষণের মধ্যেই। তৌফিক ভাই কি আছেন? হ্যাঁ আকিব ভাই, আমি আছি। থ্যাঙ্কস জি, লট ভাই জি ভাই। আজকে প্রোগ্রামটা সুন্দর করে লিড করার জন্য। ইনফ্যাক্ট হচ্ছে আপনি আমার থেকে অনেক ভালো লিড করছেন, সত্যি। না ভাই, এটা আর এটা কি বলেন? না না না, এটি সত্যি, এটাই সত্যি, আমার কাছে এটাই মনে হয়েছে। আর মানসুর নাজনীন আপু, তারপর হচ্ছে মাজদুল ভাই, আপনাদের তো অনেক অনেক থ্যাঙ্কস আপনাদের মেন্টরশিপের জন্য। আর সজীব ভাই তো মেবি চলে গেছেন, থাকলে ভাইকে একটা দিতাম, থ্যাঙ্ক দিতাম। ভাই মাঝখান থেকে এসে আমাদের অনেক হেল্প করছে। ওকে, যেহেতু কোনো কোশ্চেন নাই, আমরা শেষ করে দিতে পারি। একটা আর কথা আছে, আপনাদের অনেক কোশ্চেন হয়তো ফুল অ্যান্সার দেওয়া যায়নি। আপনারা আমাদের ওই ডিসকর্ডে প্রশ্নগুলো আবার রিপিট করতে পারেন, ওখানে মেন্টররা সবাই অ্যাক্টিভ আছেন, ওখান থেকে আপনারা অ্যান্সার করতে পারেন যদি আজকে অ্যান্সারটা ফুল না পেয়ে থাকেন। জি তৌফিক ভাই। আমি একটু 1 মিনিট একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। হ্যালো। হ্যাঁ, করেন করেন প্লিজ। আচ্ছা, আমি আমি হচ্ছে কম্পিউটার ভিশনের উপরে কাজ করি। তো আমি রিসেন্টলি একটা ডাটা সেট আপনার বিল্ড আপ করতেছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে সমস্ত পাখিগুলা হচ্ছে আপনার বিলুপ্ত প্রায় আর কি। তো আমি অলরেডি হচ্ছে 4টা থেকে 5টা ক্লাস বিল্ড আপ করছি। প্রত্যেক ক্লাসে হচ্ছে আপনার 400 থেকে 500 ইমেজের উপরে। তো এখন যে জিনিসটা আমি ফেস করতেছি, এই ইমেজ যখন আমি টেস্ট করতেছি, সেটা হচ্ছে যে আমার পাখির ইমেজে নেওয়ার ক্ষেত্রে একটু ডিস্টেন্স, আমি ডিএসএলআর ক্যামেরা দিয়েই অনেক ইমেজগুলো নিচ্ছি, কিন্তু পাখির ইমেজ নেওয়া জানেন ভেরি টাফ। সেটা হচ্ছে একটু ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি আসলে এই ইমেজগুলো প্রপারলি কাজ করবে, এটার জন্য আমার কোন কোন প্রি প্রসেস এবং কি করলে বেটার হয়, এই বিষয়ে একটু সাজেশন চাচ্ছি।
আচ্ছা, পাখির ইমেজে আসলে আচ্ছা ফার্স্ট অফ অল আপনি যেহেতু ডাটা সেট কালেক্ট করতেছেন, তো মানে কালেক্ট করার সময় যদি মানে পাখির ইমেজ গুলো প্রবলেম হয়, আচ্ছা আপনার পাখির ইমেজের ডিসটেন্স কেমন? মানে এমন কি হচ্ছে যে আপনি একটা পাখির ইমেজে ক্যাপচার করছেন নাকি আরো অন্যান্য পাখি চলে আসতেছে? মনে করেন আমি একটা স্পিসিসের ক্ষেত্রে অনেকগুলো পাখি আপনার কনসিডার করতেছি। যদি সেটা মনে করেন ধরেন টিয়া পাখির ইমেজ হয়, তাহলে টিয়া পাখির 10-12টা কিংবা 15টা আরো বেশি পাখি আসলে নিচ্ছি, বুঝছেন? একটা পাখি থেকে সবগুলো ইমেজ না, কিন্তু সেক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো পাখির ক্ষেত্রে আপনার খুবই ফ্রন্ট ইমেজ আছে, কিন্তু কিছু কিছু ইমেজ আমার দূর থেকে নিতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমার ট্রেনিং করলে হয়তো নয়েজ বেশি হবে, আমি যেটা আশা করি। আচ্ছা, এখানে আমি আগে যেটা বললাম প্রিপ্রসেসিং আসলে কোনটা অ্যাপ্লাই করলে বেটার হবে এটা বলা খুব কঠিন, বাট হ্যাঁ যদি এমন হয় যে আপনার কিছু ইমেজ হচ্ছে অনেক বেশি কাছ থেকে আর কিছু ইমেজ অনেক বেশি দূর থেকে, তো ফার্স্ট অফ অল আপনাকে ক্রপ করতেই হবে। এন্ড ক্রপ করার ফলে দেখা যাবে যে ইমেজটা আরো বেশি ডিস্টরশন হয়ে যাবে বা আরো বেশি রেজলিউশনটা হচ্ছে কম হয়ে যায় জেনারেলি। তো এটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আমি হলে যেটা করতাম আর কি, ট্রাই করে দেখতাম যে আমার রেজলিউশন কম বেশি করার বা হচ্ছে ইমেজ কারেকশনের যে মেথড গুলো আছে, বিভিন্ন ইমেজ কারেকশনের মেথড বর্তমানে অ্যাভেলেবল, তো এগুলো কোনটা হচ্ছে কাজ করবে বেটার ওয়েতে। আর আশা করছি আপনার মানে ইমেজ গুলো মেবি 8 GB ইমেজই হওয়ার কথা, কারণ গ্রে ইমেজ আজকাল জেনারেলি কেউ অত কাজ করে না। তো 8 GB ইমেজের জি জি 8 GB ইমেজের যে প্রিপ্রসেসিং গুলো সেগুলো হচ্ছে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এখন এখানে ফার্স্টলি আমি যেটা বলবো যে আপনার আসলে প্রথমে এটা ঠিক করা উচিত যে আপনার একটা ইমেজে একটা পাখি মানে একই টাইপের পাখি, এমন না যে একটাই টিয়া পাখি থাকতে হবে, হয়তো 5টা বা 10টা টিয়া পাখি আছে, কিন্তু সবগুলো টিয়া পাখি যেন থাকে, অথবা যদি আপনি মিক্সড পাখির করেন যে মনে করেন টিয়া পাখি ময়না পাখি সব একসাথে আছে, তো এটা আপনাকে আগে ফিক্স করতে হবে যে আপনি আপনার ডাটা সেটটাকে সিঙ্গেল ক্লাস ডাটা সেট করবেন নাকি মাল্টি ক্লাস ডাটা সেট করবেন নাকি মাল্টি লেভেল ডাটা সেট করবেন। এটা ফিক্স করার পরে যদি আপনার সিঙ্গেল ক্লাস ডাটা সেট হয় যে একটা ইমেজে আসলে একই রকম পাখি শুধু থাকবে, তাহলে আপনার প্রত্যেকটা ইমেজকে ওই সেম লেভেলে আনতে হবে। কোনো ইমেজে যদি অন্যরকম পাখি থাকে তাহলে আপনাকে সেগুলোকে বাদ দিতে হবে। এখন এমন দেখা যায় যে সবসময় ক্রপ করে বাদ দেওয়া পসিবল না, দেখা যাচ্ছে অন্য একটা পাখি একদম এমন জায়গায় চলে এসেছে যে ক্রপ করে দিলে আপনার পুরো ইমেজটাই আসলে নষ্ট হয়ে যাচ্ছে। তখন জাস্ট অন্য যে পাখিটা চলে আসছে, আমরা জেনারেলি এই ধরনের ডাটা সেটে যেটা করি, ওই পাখিটার জায়গাটাকে আমরা জাস্ট হচ্ছে ব্লার করে দিই বা ওইখানে একটা হোয়াইট পার্ট নিয়ে এসে রেখে দিই যে হ্যাঁ ওই পার্টটা আমার পার্ট না। আপনার এই প্রসেস গুলো ইনিশিয়ালি হচ্ছে পরে মানে প্রথমে ডাটা সেট প্রিপেয়ার করতে হবে এই জিনিসটার উপর ভিত্তি করে যে আপনি কি ধরনের ডাটা সেট ক্রিয়েট করছেন, সিঙ্গেল ক্লাস নাকি মাল্টি ক্লাস নাকি মাল্টি লেভেল, এটা অবশ্যই সেকেন্ডলি আসলে মাল্টি ক্লাস মানে হচ্ছে একই ইমেজে একাধিক পাখি থাকবে, তাই তো? না, আপনার হচ্ছে ক্লাস তো আমি আগে থেকে আপনার ফোল্ডার করে নিব। সেটা ধরেন আপনার টিয়ার জন্য হোক, শালিকের জন্য হোক, এগুলো তো আমার ডিফারেন্ট টাইপের হচ্ছে আমি ফোল্ডার ওয়াইজ করে নিব, ক্লাস ওয়াইজ যেটা থাকবে আমার। আপনি হচ্ছে আমার কথাটা ভেবে বলছেন নাই, মানে হচ্ছে আপনার একটা ইমেজে একই টাইপের পাখি থাকবে নাকি একাধিক টাইপের পাখি থাকবে? একটা টাইপের পাখি থাকবে। আচ্ছা, আমি এটাই বলছি, তাহলে আপনার প্রথমে ইমেজ গুলোকে এই ওয়াইজে সাজাইতে হবে যে আপনার সবগুলো পাখি যেন মানে এক একটা ইমেজে যেন একই টাইপের পাখি শুধু থাকে। সেকেন্ডলি ডাটা সেটের আরেকটা কোয়ালিটি আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে ডাটা সেট যেন ব্যালেন্স হয়। মানে হচ্ছে আপনার মনে করেন 5 ধরনের পাখির ছবি আপনি তুলেছেন, সব ধরনের পাখির ছবির সংখ্যা যেন কাছাকাছি থাকে, কারণ ইনব্যালেন্স ডাটা সেটে আসলে ভালো রেজাল্ট নিয়ে আসা খুব কঠিন। যদি ব্যালেন্স করতে পারেন তাহলে হচ্ছে রেজাল্টটা জেনারেলি ভালো আসে। হ্যাঁ, আমি অবশ্যই ব্যালেন্স করবো। আমার ডাটা সেট অগমেন্ট করার পরও দেখা গেল হচ্ছে আপনার অরিজিনাল 500 থাকলে অগমেন্ট করার পর 200 এই 2000-এর মধ্যেই থাকবে আপনার যে কোনো ভাবে, সবগুলো হচ্ছে আপনার ব্যালেন্স ডাটা সেটই থাকবে। আচ্ছা, আপনি মেবি আপনার অ্যানসার গুলো এখনো আপনি কি এক্স্যাক্টলি মানে কি প্রিপোজিং অ্যাপ্লাই করা যায় সেটা জানতে চাচ্ছেন, মানে না? হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাচ্ছি আমার কোনো একটা ইমেজ খুব কাছে আছে, কোনো একটা ইমেজ দূরে আছে, তো আমাকে তো একই আপনার রিসাইজের ক্ষেত্রে একই লেভেলে নিয়ে আসতে হবে। তো মানে কোনটা সবথেকে বেস্ট হবে? ফার্স্টে আচ্ছা আমি তাহলে একটা একটা করে নামই বলি, আমি আসলে ভাবছিলাম নামগুলো আপনি সার্চ করলে পেয়ে যাবেন হয়তো বা।
তো আমি যদি ফার্স্টেই বলি যে আপনার যদি হচ্ছে এমন হয় যে আপনি যে দূরের বা কাছের কোনোটা আপনাকে একই লেভেল আনতে হবে, তো এটার জন্য আপনি হয়তো ক্রপিং, যেটা ফার্স্টে বললাম, ক্রপিং করতে পারেন, অথবা হচ্ছে রিসাইজ করতে পারেন, ইমেজ রিসাইজ করে সবগুলোকে একই সাইজে আনতে হবে আপনাকে। আর এরপরে হচ্ছে যদি মানে পিক্সেল লেভেলে যদি আমরা নরমাল স্ট্যান্ডার্ডাইজ করতে চাই ইমেজকে, তাহলে জেনারেলি আমরা হচ্ছে নর্মালাইজেশন অ্যাপ্লাই করি সব ইমেজের ক্ষেত্রেই, ইমেজ প্রবলেম, ইমেজ ডোমেনে। নর্মালাইজেশনটা জেনারেলি সবকিছু করা হয়, ইভেন ইমেজ নেট ডাটা সেটও আর কি নর্মালাইজ করা আছে। তো এটা আপনি হচ্ছে যে কোনো কিছু কি কি নর্মালাইজেশন, রোবাস্ট নর্মালাইজেশন অ্যাপ্লাই করা যায়, তারপরে মিনম্যাক্স নর্মালাইজেশন অ্যাপ্লাই করা যায়। তো যে নর্মালাইজেশন দিয়ে আপনার আসলে মনে হবে যে ওকে আমার ডাটা সেটটা বেটার হচ্ছে, সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে আমি যেটা বললাম মিনম্যাক্স অ্যাপ্লাই করলে আপনার 0 থেকে 1 এর ভিতরে সব চলে আসবে, তাই তো, পিক্সেল লেভেল? হ্যাঁ। আর যদি রোবাস্ট নর্মালাইজেশন অ্যাপ্লাই করেন তাহলে আপনার পুরো ডাটা সেটের উপরে আর কি রোবাস্ট নর্মালাইজেশনটা অ্যাপ্লাই হয়। তো কিছু কিছু ক্ষেত্রে রোবাস্ট নর্মালাইজেশন বেটার কাজ করে মিনম্যাক্সের থেকে। আর যেহেতু আরজিবি ইমেজ, আপনার কিছু কিছু ইমেজ দূর থেকে যেহেতু আছে, সেক্ষেত্রে আপনার হয়তো বা কালার অ্যাডজাস্টমেন্ট করা লাগতে পারে। তো কালার অ্যাডজাস্টমেন্টে আমি আগে যেটা বললাম যে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টের যে এগুলো উপায়গুলো আছে, যেরকম প্লাহি বলেন, হিস্টোরিয়াল লোকালাইজেশন বলেন, বা গামা কারেকশন বলেন, এগুলো বিভিন্ন ভ্যালু অ্যাপ্লাই করে করেছে, এবং প্লাহির ক্লিপ লিমিট বা ভ্যালু গুলো আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে যে আপনার ডাটা সেটের জন্য কোনটা আসলে বেটার কাজ করছে। আপনাকে একটা ব্যালেন্স পজিশনে নিয়ে আসতে হবে। এগুলোর আসলে এক্সাক্ট কোনো রুলস নাই যে হ্যাঁ আমি এই ভ্যালুটা দিব তাহলে রেজাল্টটা ভালো হবে, এটা আপনাকে ট্রাই করে দেখা লাগবে। আর নয়েজ, এরপরে আর কি বলে থাকে, হ্যাঁ আরজিবি কিটে মাঝে মাঝে হচ্ছে নয়েজ রিডাকশন করা লাগতে পারে। তো নয়েজ রিডাকশন করার জন্য বিভিন্ন ফিল্টার আছে। আমি আগে যেটা বললাম যে আরজিবি ইমেজে আসলে অনেক কিছু অ্যাপ্লাই করা যায়। তো আপনি ফিল্টার গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন যে কোন ফিল্টারের জন্য হচ্ছে আপনার আসলে বেটার কাজ করছে। এখন আপনি কি এই ডাটা সেটের উপরে মানে রিসার্চ করে পাবলিশ করবেন, নাকি শুধু ডাটা সেটটাই ডিরেক্ট পাবলিশ করবেন? আমি প্রথমে ডাটা সেট পাবলিশ করব, দেন হচ্ছে ওর পরে কাজ করব আর কি। ক্লাসিফিকেশন এন্ড রিকগনিশন আপনার মূলত। হ্যাঁ বুঝছি। তো আপনি যদি ডিরেক্ট ডাটা সেটটাই পাবলিশ করতে চান, তাহলে আমি বলবো যে আরজিবি ইমেজের আমি যে পরে যে ইয়েগুলো বললাম, মানে নর্মালাইজেশনের আগে আপনি রিসাইজিং বা ক্রপিং এগুলো করে আপনি করতে পারেন, কিন্তু পরবর্তীতে যেগুলো বলছি যে মানে ইমেজে হচ্ছে কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট অ্যাপ্লাই করা বা অগমেন্টেশন করা বা অন্যান্য যে ইয়েগুলো থাকে নর্মালাইজেশন করা বা কালার অ্যাডজাস্টমেন্ট করা, এইগুলো আসলে যখন ডাটা সেট পাবলিশ করবেন তখন আসলে অ্যাপ্লাই না করাই উচিত। কারণ আপনার ডাটা সেটে যদি ডাটা সেটে আপনি যদি আপলোড করেন এবং সেটা যদি অ্যাকসেপ্ট হয়, পরবর্তীতে যে আপনার ডাটা সেটটা ইউজ করবে সে তার মতো করে আসলে তার মডেলের জন্য যে প্রিপ্রসেসিংটা কাজ করবে সে সেটা অ্যাপ্লাই করে নিতে পারবে। কিন্তু আপনি যদি ডাটা সেটটা আপলোড না করে শুধুমাত্র প্রিপ্রসেস ডাটা সেটটা আপলোড করেন, তাহলে আসলে কাজের সুযোগটা অনেক কমে যায়। তো আমি বলবো যে ইনিশিয়ালি আপনি যদি ডাটা সেট পাবলিশ করতে চান তাহলে ডাটা সেট আপলোড করেন, আর যদি প্রিপ্রসেস করতে চান করেন, কিন্তু সাথে ডাটা সেটটাও আপলোড করে দিন। আর প্রিপ্রসেসিং পরবর্তীতে আপনি যখন রিসার্চ করবেন, মানে আপনি তো বলছেন ফার্দার এক্সপেরিমেন্ট করবেন, তো এক্সপেরিমেন্টের সময় আসলে আপনাকে এগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে যে আপনার ডাটা সেটের জন্য কোনটা বেটার কাজ করছে এবং আপনার মডেল কোন প্রিপ্রসেসিং এর জন্য বেটার আউটপুট, সেটার উপর ডিপেন্ড করে আপনি প্রিপ্রসেস চুজ করবেন। আচ্ছা, আমার এখানে আরেকটা প্রশ্ন, যখন আমি রিকগনিশনে কাজ করব তখন আমার হচ্ছে আপনার অ্যানোটেট করার জন্য আমাকে অবশ্যই কোনো টুলস ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আমরা সবথেকে বেশি ইউজ করি সম্ভবত রোবো। এখন রোবো হচ্ছে আপনার ওইখানে যখন ইউজ করতে যাই তখন তো আমাকে ডাটাটা আলটিমেটলি হচ্ছে পাবলিক করে দিতে হয়। মানে একটা সমস্যা, রোবো ফ্লোরিটা বড় সমস্যা যে ডাটা পাবলিক হয়ে যাবে। তো আপনার এমন কোনো টুলস আছে নাকি যেটা আমি প্রাইভেটলি আসলে মেইনটেইন করতে পারবো? আচ্ছা, একটু যেটা বললাম সিভিএটি ইউজ করতে পারেন, আরেকটা ইউজ করতে পারেন হচ্ছে মেকসেন্স এআই। মেকসেন্সে আসলে কোনো কিছু সেভ করা হয় না, কিন্তু ওখানে আসলে একটা একটা করে ইমেজ প্রসেস করতে হয়, এই জন্য টাইমটা একটু বেশি লাগে, বাট ওরা আপনার কোনো ইমেজ সেভ করবে না, তো আপনার ডাটা সেভ থাকবে পাবলিশ করা। আবার একটু যদি কাইন্ডলি লিংকটা বলেন। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি মেকসেন্স এআই। আচ্ছা আচ্ছা, তো যেহেতু অনেক টাইম হয়েছে আমি আসলে হচ্ছে আমার অ্যানসার পাইছি, ধন্যবাদ অনেক। আপনারা নেক্সট কন্টিনিউ করতে পারেন। থ্যাংক ইউ। সরি আপু, মেক সেন্স ছাড়া আরেকটা কি যেন বলেছিলেন, সিভি সামথিং।
ভাই CV80, বাট আমি আসলে এই মুহূর্তে ভুলে গেছি CV80 শুধু সেগমেন্টেশনে কাজ করে নাকি ডিটেকশনেও কাজ করে, তো আপনাদের একটু সার্চ করে দেখতে হবে, বাট মেক সেন্স দিয়ে আপনারা যে কোনো ধরনের ডাটা সেট অ্যানোটেশন করতে পারেন। আমি লিঙ্কও দিয়ে দিচ্ছি। সরি আপু, আপনি এখন কি কাতারে আছেন? একটু অফ টপিক হয়তো বা হয়ে যাবে, বা এআই রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, আমি আসলে এখন কাতারে আছি। কাতারের আসলে এখন টেক ইন্ডাস্ট্রি বা টেক হাবটা কেমন, কি অবস্থা? আগে তো আসলে এরকম ছিল না। সৌদিতে মোটামুটি একটা বুম হচ্ছে বলতে গেলে, কিন্তু কাতারের কি অবস্থা? আসলে টু বি অনেস্ট আমি কাতারে আসছি মাত্র 10 দিন হলো, তো ও আচ্ছা সেইভাবে আচ্ছা, আমার ঠিক আছে। ডিটেলস কোনো আইডিয়া নাই। বাট আমি যে ডোমেনে কাজ করি মেডিকেল ফিল্ডে, এই ডোমেনে আসলে কাতারে ভালোই ইয়ে আছে, মানে গ্র্যান্ট আছে ভালো, বা অনেক বেশি রিসার্চ হচ্ছে, এ কারণেই আমার আশা। বাট আমার নিজের ইন্ডাস্ট্রি লেভেলে খুব বেশি আইডিয়া নাই এখনো। আচ্ছা, থ্যাংক ইউ। রাকিব ভাই, এবার মনে হয় শেষ করা যায়। হ্যাঁ রাকিব ভাই, 11টা বেজে গেছে, আমরা ক্লোজ করে দিই। হ্যাঁ জি ভাই, অবশ্যই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আজকে জয়েন করার জন্য। আমরা আবার এক মাস পর হয়তো দেখা হবে। ঠিক আছে, শুভরাত্রি। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই, আল্লাহ হাফেজ।